শানের সকাল হয় পাখির চুলের মিষ্টি গন্ধে। নাকে কিছুটা সুড়সুড়ি লাগতেই চোখ মেলে তাকায় সে। হাতের একদম বগলের কাছে পাখির মাথাটা মুচকি হেসে সিথি বরাবর লম্বা চুমু দেয়। পাখি কখন যে বুক থেকে হাতের উপরে এসে শুয়েছে শানের খেয়ালই আসছে না। হাতটা হালকা নাড়তেই খেয়াল হয় ভীষণ ব্যথায় হাতের অবস্থা কাহিল। পাখি, এই পাখি, উঠবে না আজ? ভোর হয়েছে তো। চাপা স্বরে পাখিকে ডাকে, কিন্তু সে ওঠে না। নড়ে চড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। শান পাখির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, নামাজ পড়বা না নাকি? এবার ধড়বড় করে উঠে বসে পাখি। চোখ দুটো ভীষণ লাল ওর। শান বুঝতে পারে ওর ঘুমের ঘোর এখনো কাটেনি। হালকা হাতে পাখির দুই বাহুতে হালকা ঝাঁকুনি দিতেই পাখি পরপর কয়েকবার চোখের পলক ফেলে শানের দিকে তাকায়। শান মুচকি হেসে পাখির দুই চোখে দুটো চুমু দিয়ে বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে আসো, আমিও তো যাব নাকি? পাখি অজু করে এসে নামাজে দাঁড়ায়, আর শানও মসজিদের উদ্দেশ্যে চলে যায়। সকাল হতে হতেই পাখি ওর গাছগুলোয় পানি দেয়। ছাদে কিছুটা একা একা সময় কাটায়। শান ততক্ষণে মেডিকেলের কিছু কাগজপত্রে চোখ বোলাচ্ছে। এরপর পাখি নিচে এসে রান্নাঘরের দিকে যায়। শাশুড়ি মা আর চাচি মা দুজনেই রান্নায় ব্যস্ত। পাখি তাদের সাহায্যের উদ্দেশ্যে কোমরে আঁচল গুজে কাজে নেমে পড়ে। ওকে দেখে সবাই খুব খুশি হয়। শর্মিলা বেগম কিছুটা হতাশার সুরেই বলে, এভাবে যদি কখনো বড় বৌমাটা একটু উঠে আসতো, খুব খুশি হতাম। একে একে সবাই ডাইনিংয়ে চলে আসছে। পাখিও হাতে হাতে সমস্ত খাবার টেবিলে রাখলো। এরপর দাদিমাকে আনতে গেল। দাদির রুমে ঢুকে দাদিকে ডাকতে নিলেই তিনি বলে ওঠেন, ছোট নাথ বউ, আমি টেবিলে খাই না, এখানেই খাই। আজ থেকে সবার সাথেই খাবেন। পাখি মুচকি হেসে দাদিমাকে হাঁটতে সাহায্য করে। সবাই অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। আহমেদ সাহেব চমকে শর্মিলার দিকে তাকান। শর্মিলা অবাক হয়ে পাখিকে বলে, বৌমা, তোমার দাদিমার খাবার তো ঘরেই দিই, তিনি ওখানেই খায়। মা, দাদিজান তো এখনো হাঁটাচলা করতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে কেন একা একা খাবে? এই বয়সে অল টাইমেই বিরতিহীন গল্পের জন্য কাউকে অবশ্যই প্রয়োজন হয়। আর দাদিজান কিনা একা একা খাবে? আজ থেকে আমাদের সাথেই খাবে। দাদিকে টেবিলে আনতে বলেছে পাখি। এরপর সবার দিকে সবার প্রতিক্রিয়া অপেক্ষা করছে। কেউ কিছুই বলছে না, তার মানে সবাই খুব খুশি। দাদিমাও খুব খুশি আজ। তা বৌমা, তোমার দাদিজানের অল টাইম ননস্টপ গল্পের জন্য লোক কবে আনছো? শর্মিলা বেগম সবার প্লেটে রুটি রাখতে রাখতে কথাটা বলেন। তার কথায় চাচিমা একটু মুচকি হাসলেন। বাকিরা প্রশ্নতুর চোখে তাকিয়ে আছে। কেউ কিছুই বুঝতে পারল না। পাখিও অবাক হয়ে বলল, মা, আপনার অনুমতি পেলে আমাদের গ্রাম থেকে কাউকে আনতে পারবো। আর আমি তো আসি, কলেজ থেকে এসে আমি আসবো দাদির কাছে। পাখির কথায় এবার সবাই শব্দ করে হেসে দেয়, শর্মিলা বেগমও। তারপর হাসিটা চেপে রেখে বলে, পাগলি মেয়ে, আমি সে লোকের কথা বলিনি। বলছি তোমার দাদিমা নাতির ঘরের ছোট নতুন সদস্য দেখতে চায়, তার সময় কাটাবার সঙ্গীও পেয়ে যাবে। কথাটা শেষ হতে না হতে শানের কাশি উঠে যায়। মুখ থেকে রুটির টুকরোগুলো ছিটকে পড়তেই পাখি মুখের সামনে দুই হাত পেতে ধরে। সবাই ওদের দিকে চেয়ে আসে। এরপর পাখি পানির গ্লাসটা শানের দিকে এগিয়ে দেয়। দুজনার চোখাচোখি হতেই শাশুড়ি মায়ের বলা কথাটা কানে বাজতে থাকে পাখির। হাতের ওপর উষ্ণ ছোঁয়া লাগাই ঘোর কাটে পাখির। লজ্জায় নিজের ঘরে দৌড় দেয়। শান বিড়বিড় করে বলে, বাচ্চা আসার প্রথম কার্যক্রমই এখনো সম্পন্ন হলো না? বাচ্চা তো দূরের কথা। কিছু কি বললে ভাইয়া? রনির কথায় ভাবনায় ছেদ পড়ে শানের। সে কিছুটা থতমত খেয়ে জবাব দেয়, এত কান খাড়া কেন রে তোর? ওদের দুজনের কথার মাঝখানে শর্মিলা বেগম বলে ওঠে, তুই একটু দেখে শুনে খাবি না? এক্ষুনি বৌমা না থাকলে কি হতো? ভাগ্যিস বৌমা হাত দুটো এগিয়ে দিয়েছিল, না হলে তো সবার খাওয়া একেবারে শেষ হয়ে যেত। তা শান,
বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছ না কেন? যাও, কোথাও থেকে ঘুরে এসো, খেতে খেতে বলে উঠলেন আহমেদ সাহেব। শান সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করে, হ্যাঁ বাবা, যাব। আমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছি, দেখি কি হয়। এরপর সবাই সবার মতো করে নাস্তা সেরে উঠে যায়। স্বামীহাও উঠে যায় উপরে। শর্মিলা বেগম সেই দিকে চেয়েই দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করেন, আমি কি কখনো আমার নাতি নাতনির মুখ দেখতে পারবো না? শান রুমে এসে দেখে পাখি বেলকনিতে দাঁড়িয়ে গাছগুলো নেড়ে চেড়ে দেখছে। পরনে হালকা নীলের জর্জেট শাড়ি, চুলগুলো ঢিলে খোপা করে ঘাড়ের ওপরে ছড়ানো। দেখতে মন্দ লাগছে না, বরং শানকে খুব করে কাছে টানছে। পাখির একদম গা ঘেঁষে দাঁড়িয়ে যায়। পেছনে কারোর অস্তিত্ব টের পায় পাখি, এবং এটাও বুঝতে পারে কে দাঁড়িয়ে আছে। লজ্জা মাখা মুখটা নিচু করে ঠোঁটে মুচকির হাসির রেখা রেখে তাকিয়ে আছে। এই মুহূর্তে পাখিকে অনেক বেশি সুন্দর লাগছে। শান অপলক চেয়ে আছে সেই দিকে। কারোর কোনো সাড়া শব্দ নেই। পাখি কিছুক্ষণ পর মুখ তুলে তাকাতেই শানের চোখে ঘোর লাগা চাহনির অস্তিত্ব খুঁজে পায়। লজ্জায় আরো ভীষণ কুঁকড়ে যায় মেয়েটা। মাথা নিচু রেখেই প্রশ্ন করে, ওভাবে কি দেখছেন? শান মুচকি হেসেই জবাব দেয়, আমার বউকে। শানের কথায় পাখি আবারও লজ্জা পেয়ে চোখটা বন্ধ করে। তা আজ মেডিকেল নাই বুঝি? পাখির কথার কোনো উত্তর না দিয়ে শান আবারও বলে, মার কথার কোনো পরিকল্পনা নেবে না? কোন কথার? পরিবারের নতুন সদস্য। পাখির চঞ্চল চোখ লজ্জায় এদিক সেদিক তাকাচ্ছে। পালানোর রাস্তা খুঁজছে হয়তো, কিন্তু কি করে সম্ভব? এই সুঠম দেহি মানুষের সামনে থেকে পালিয়ে যাওয়া মুখের কথা নয়। পাখি এক ফাঁকে চলে আসার জন্য পা বাড়াতেই শান ওর ডান হাতটা টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। পাখির নড়াচড়া বেড়ে যায়। চোখ তুলে শানের দিকে তাকানোর মতো ক্ষমতা তার হচ্ছে না। পাখির এই অবস্থা দেখে শান আরো একটু কাছে মিলিয়ে নেয়। রাতে কই থাকে এত লজ্জা? যখন বুকের উপরে মাথা রাখো, বগলের কাছে মাথা রাখো। হুম পাখির লজ্জা আরো বেড়ে যায়। বাবা বলেছে কোথাও থেকে ঘুরে আসতে। কোথায় যাবা বলো তো? দুই হাতে পাখির কোমরটা জড়িয়ে ধরতেই বলে ওঠে শান। নতমুখী পাখি নিচু স্বরেই জবাব দেয়, পরে, এখন না। শানের দৃষ্টি পাখির কম্পনরত ঠোঁট জোড়া এক দৃষ্টিতে চেয়ে এগিয়ে যায় সেই দিকে। পাখি ঠোঁটের হাসি এলিয়ে তাকে সরিয়ে দিয়ে রুমে ঢোকে। মেডিকেলে যান, সময়ের কাজ সময়েই হয়। বলতে বলতে পাখি শানের জিনিসপত্র গুছিয়ে দেয়। মাথা চুলকে ঘরে ঢোকে শান। অসমে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর শানের ফোনের টোনটা বেজে ওঠে। পাখি তখন ড্রয়ার থেকে শানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বের করছে। একবার কলটা কেটে যেতেই পাখি আবারও নিজের কাজে মন দেয়। কয়েক মুহূর্ত পর আবারও কল আসে। অসমের দরজার কাছে গিয়ে একটু জোর স্বরেই বলে, আপনার ফোন এসেছে। শান পানির ট্যাপটা বন্ধ করতে করতেই জবাব দেয়, দেখো কে কল করেছে। পাখি দ্রুত পায়ে ফোনের কাছে এসে দেখতে পায় ইংরেজি অক্ষরে নীরা লেখা। ভুরু কুঁচকে যায় পাখির। নামটা চেনা চেনা লাগে। রিসিভ করতেই পাখি সালাম দেয়। সালামের প্রতি উত্তরে নীরা কিছুই জানায় না। পাখির কণ্ঠস্বর শুনেই যেন থমকে যায়। পাখি দুইবার হ্যালো হ্যালো বলে, কিন্তু কোনো জবাব মেলে না। কলটা কাটতে গেলেই ওপাশে কারোর কথার আওয়াজ পেয়ে ফোনটা আবারও কানে দেয়। শান কোথায়? উনি তো একটু ব্যস্ত আছেন। কোনো দরকার? আমায় বলুন, আমি বলে দিচ্ছি। মীরার ভীতিকর চাপা আর্তনাদ বারবার বলছে। শান কখনোই নিজের ফোন অন্য কাউকেই ধরতে দিত না। আর কল রিসিভ করতে দেওয়া তো দূরের কথা। আহা রাজ। মীরা নিজেকে সামলিয়ে প্রশ্ন করে, তোমার শরীর এখন কেমন? আর আমাকে চিনতে পেরেছ? পাখি অবাক হয়ে যায়। শান্ত স্বরে জবাব দেয়, হ্যাঁ, নামটা একটু চেনা চেনা লাগছে। পাখির অমায়িক স্বরে মীরার গাটা জ্বলে যাচ্ছে একদম। আমি গাইনোকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট, ডক্টর নীরা বলছি। নীরা নিজের পদবি পরিচয় জানিয়ে খুব গর্ববোধ করে। নীরা পরিচয়
পাখির বুকে কোথাও যেন কম্পন সৃষ্টি করে দেয়। পাখির কোনো সাড়া না পেয়ে নীরা আবারও বলে, বিয়ের কিছুদিন পর যে আমার চেম্বারে এসেছিলে মনে নেই? জি। আচ্ছা, আমার প্রবলেমে কে ফোন করেছে পাখি? পাখির কথা শেষ না হতেই শান অশ্রম ছেড়ে বেরিয়ে আসে। ডক্টর নীরা। পাখির চোখে মুখে অস্থির ভাব বিরাজ করছে। শান থমকে দুটো শুকনো ঢোক গিলে পাখির থেকে ফোনটা নেয়। 2 সেকেন্ড ফোনের স্ক্রিনে নাম দেখে কানে নেয়। হ্যালো হ্যালো বলতেই ফোনটা কেটে যায়। মুখে অযাচিত স্মিত হাসির রেখা টেনে জবাব দেয়, নেটওয়ার্ক প্রবলেম। ওইদিকে নীরার বুঝতে অসুবিধা হলো না যে শান বইয়ের থেকে ওকে লুকিয়ে রাখতে চায়। ভুরু উঁচিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা টেনে ফোনটা রেখে দেয়। সার্জন সাহেব। পাখির স্বরে কিছু একটা খুঁজে পেয়ে দ্রুত ঘুরে পাখির সামনে এসে দাঁড়ায়। পাখির চোখে চোখ পড়তেই চোখটা সরিয়ে নেয় শান। ভাবনার অতল গহ্বরে পড়ে যায় এই মুহূর্তে। মীরা কেন ফোন করলো? ও কি পাখিকে সবটা বললো, নাকি অসুস্থতার কথা বলল? সবটা যদি বলেও দেয়, পাখি কি আমাকে ভুল বুঝবে, নাকি সবটা খুলে বলার সুযোগ দেবে? আমায় যে ডক্টর নীরার কাছে নিয়েছিলেন, নীরা কি বলেছিল? আমার কি অসুখ আছে তা তো কখনো বলেনি আমায়। পাখির কথায় ভাবনার ইতি ঘটে শানের। এই মুহূর্তে শানের ভীষণ ইচ্ছে করছে পাখিকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমার পাখির কিছুই হয়নি। পাখি উত্তরের অপেক্ষায় শানের দিকে চেয়ে আসে। ফোনে হঠাৎ কোনো কিছুর শব্দে দুজনেরই আবারও ফোনের দিকে তাকায়। অফিস টাইম সেট করা আছে, সেটাই রিমাইন্ডার দিচ্ছে। শান আর কোনো কথা না বলে দ্রুত রেডি হয়ে বেরিয়ে যায়। পাখি যেন ঠাই চেয়ে আসে সেই দিকেই। শান আবারও আকস্মাৎ ফিরে এসে পাখিকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের বুকে। এরপর কপালে গাঢ় চুমু এঁকে দেয়। পাখির চোখ কপালে উঠে যায়। আরো অবাক করে দিয়ে গলায় চুমু দিয়ে লম্বা লম্বা পায়ে বাহিরে চলে যায়। আমার কেন মনে হলো সার্জন আমার থেকে কিছু একটা লুকালো? আর ডাক্তার নীরা নামটা এত কেন কলিজা কাঁপায়? সেদিন চেম্বারেও তাদের দুজনের কিছু কথা এখনো মনে আছে আমার। কোনোভাবে তাদের কি কোনো সম্পর্ক ছিল অতীতে? ছি ছি, এসব আমি কি ভাবছি? ওভার থিঙ্কিং যাকে বলে একেবারে। এরকম কিছু থাকলে উনি আমায় বলতেন সবটা। পাখির ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ে। ভাবি, আসবো? টিনাকে দেখে পাখি উঠে গিয়ে তাকে নিয়ে আসতে আসতে ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা টেনেই বলে, আরে আসো আসো, অনুমতি লাগবে না। আসলে ভাবি, বড় ভাবির রুমে এইভাবে নক না করে গেলে তো উনি রেগে যান। ওনার নাকি প্রাইভেসি নষ্ট হয়, তাই কখনো আর কারোর রুমে অনুমতি না নিয়ে যায় না তো। সমস্যা নেই, যখন মন চাইবে তখন আসিও। টিনা ঘরটা ঘুরে ঘুরে দেখছে, সবগুলো গাছ দেখছে একে একে। পাখির কিছু একটা ভেবে টিনাকে টেনে বিছানায় বসায়। তোমায় একটা কথা বলবো টিনা, সত্যি সত্যি উত্তর দিবা তো? হ্যাঁ। আচ্ছা ভাবি বলো, চেষ্টা করব আমি। টিনা। নীরাকে। সাথে সাথেই টিনার ঠোঁটের প্রশস্ততা কমে আসে, হাসিটা ক্ষীণ হয়ে যায়। কি বলবো এখন? সবটা কি বলবো? ভাইয়া কেন জানায়নি সবটা? ভাবিকে সবটা জানানো উচিত ছিল। এখন পাখি। টিনার সামনে তুড়ি বাজাতেই চমকে ওঠে সে। আসলে ভাবি, আমি তো জানি না কে নীরা। বলেই টিনা পাখির মুখের দিকে চেয়ে থাকে। মুখ দেখে বোঝাই যায় পাখি ওর কথা বিশ্বাস করলো না। তাই আবারও বলল, ভাবি আমি তাহলে যাই, আমার আবার অনলাইন ক্লাস আছে। পাখি ওর হাতটা টেনে ধরে বলে, আচ্ছা, নীরার টপিক বাদ। তোমার হেল্প লাগবে টিনা? কাকি হেল্প ভাবি? মানে বুঝলাম না, কি হেল্প ভাবি? কয়েকটা শুকনো ঢোক গিলল জবাব দেয় টিনা। রনি, আই নিড ইউর হেল্প। তোমার ভাইয়া, তোমার ভাই এই মুহূর্তে সাহায্যের জন্য কাউকে পেল না রনি। আমায় হেল্প করো প্লিজ। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে পাখি। গা কেটে লবণ দিলে যেমন যন্ত্রণা হয়, সেই রকমই যন্ত্রণা হচ্ছে পাখির।
রনি ঘাবড়ে গিয়ে মনিটরের সামনে থেকে দৌড়ে এসে পাখির সামনে দাঁড়ায়। অবাক হয়ে যায় সে। যে ভাবি কখনোই তার সাথে অকারণে কথা বলে না, সামনে আসে না, আজ সে তার রুমে। ভাবি, কি হয়েছে? ভাইয়ার কি কিছু হয়েছে? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চায় রনি। তোমার ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে, মেডিকেলে অ্যাডমিট। রনি, আমায় নিয়ে চলো সেখানে। কিছুক্ষণ আগে নিজের ঘরটা মনের মতো করে গুছিয়ে নিয়ে পাখির ফোনটা হাতে নেয়। অনেকগুলো দিন হলো ফেসবুকে যাওয়া হয় না। ডাটাটা অন করে ফেসবুকে ঢুকতেই রংপুর বার্তা, মানে কাল্পনিক নাম নেওয়া হয়েছে এখানে, ফেসবুক পেজে বড় বড় অক্ষরে লেখা হেডলাইনে পাখির চোখ যেন আটকে যায়। গুরুতর দুর্ঘটনার শিকার রংপুরের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফয়সাল আহমেদ শান। পাখির হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। চারিদিকে অন্ধকার আর অন্ধকার লাগে সবকিছু। সাহসে কুলাচ্ছে না পুরো নিউজটা পড়ার। তবুও কাঁপা কাঁপা হাতে ফোনটা উঠিয়ে নিয়ে নিউজটার উপরে ক্লিক করে। গলা শুকিয়ে আসছে পাখির, দম যেন বন্ধ হয়ে আসছে। ওয়াটার পটও ফাঁকা। শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে নিজেকে প্রস্তুত করে নিউজ পড়ার জন্য। কিছুক্ষণ আগেই গুরুতর দুর্ঘটনা হন রংপুর শহরের হার্ট সার্জন ডক্টর ফয়সাল আহমেদ শান। খোঁজ নিয়ে জানা যায়, নিজস্ব গাড়িতে বাড়ি থেকে মেডিকেলে আসার সময় মালবাহী এক ট্রাকের ধাক্কায় পুরোটা পড়তে পারল না পাখি। চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। কোন ঘেঁষে পানি গড়িয়ে পড়ল 2 ফোঁটা। নিজেকে ক্রমাগতভাবে কোনো মতে ধাতস্থ করে উঠে দাঁড়ালো। পা দুটো চলছে না তার। বড় বড় শ্বাস নিতে লাগলো এবার। টলমল পায়ে মা মা বলে নিচে নেমে আসলো। হাজার ডাকার পরেও কাউকে পেল না। বাড়ি পুরো ফাঁকা লাগছে। তার ভয় যেন আরো মাথা চাড়া দিয়ে উঠল। তার মানে সবাই জানে তার অ্যাক্সিডেন্টের কথা, আমি ছাড়া? না হলে সবাই গেল কোথায়? ভাবতে ভাবতে জিহবা দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে কাঁপা কাঁপা হাতে হার্ট সার্জন নামে সেভ করা নাম্বারে ডায়াল করলো। নাম্বার যে বন্ধ থাকবে তা অজানা নয়, তবুও কল করলো পাখি। ফলশ্রুতিতে ফোনটা বন্ধই পেল। মাথার চুল 2 হাতে মুঠো করে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। ড্রয়িং রুমের মেঝেতে বসে পড়ল পাখি। তার কলিজা ছিঁড়ে যাচ্ছে আজ। এই প্রথম কোনো ছেলে মানুষের প্রতি অজানা এক তীব্র মায়া অনুভূত হলো তার। আপনার কিচ্ছু হবে না। আপনাকে অনেক কথা বলার আছে আমার, সার্জন সাহেব। আমাকে এইভাবে একা করবেন না। নিজেকে আপনার কাছে উজাড় করে দেওয়ার বাকি আছে আমার, সার্জন সাহেব। আপনাকে অনেক বেশি ভালোবাসি হার্ট সার্জন। আমি কি করে আপনাকে ছেড়ে থাকবো? কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে মেয়েটার। হঠাৎ খেয়াল হলো, ঘর থেকে বের হবার সময় রনির ঘরের দরজাটা হালকা ভেড়ানো ছিল। শানের খবরটা চোখে পড়ার পর হিতাহিত জ্ঞান ভুলে নিচে নেমে এসেছে, তাই তখন চোখে পড়েনি। পাখি নিজেকে সামলে নিয়ে রনির ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে পাখি। রনি কানে হেডফোন গুঁজে মনিটরে কি যেন কাজ করছে। টিনা সবেমাত্র অনলাইন ক্লাস শেষ হয়েছে। হেডফোনটা খুলে রাখতেই তৎক্ষণাৎ পাখির গলার আর্তনাদ শুনে দৌড়ে আসে। রনি ভাইয়ার ঘরে ছোট ভাবি কাঁদছে, মানে? ভাবতেই গাটা শিউরে ওঠে টিনার। পাখির কান্নাটা যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। বুক ফাটা আর্তনাদ করেই চলেছে এক নাগাড়ে। টিনা ঘরে এসে দেখে পাখি রনির বিছানায় বসে এক নাগাড়ে কেঁদেই চলেছে, আর রনি ফোনে কাউকে ট্রাই করছে। রনি টিনার দিকে একবার দেখে অসহায় ভঙ্গিতে দেখে, পাখিকে দেখল। টিনা দৌড়ে এসে পাখিকে ধরতে আসতেই পাখি আরেক কাণ্ড করে বসে। দ্রুত নেমে রনির পাটা ধরে আর্তনাদ করে, রনি, আমায় একবার তোমার ভাইয়ার কাছে নিয়ে যাও না রনি, দোহাই আল্লাহর, আমি ওনারে ছাড়া বাঁচব না রে ভাইয়া। পাখির কান্না দেখে রনি টিনা দুজনেই কেঁদে ফেলে। চুপ করো ভাবি, এভাবে কেঁদো না। তোমার সমস্যা হবে গো, আগে বলো কি হয়েছে ভাইয়ার। টিনা পাখিকে জড়িয়ে ধরে বলতে থাকে। পাখি কোনো প্রত্যুত্তরের ভাষা পায় না। এদিকে রনি বারবার শানের নাম্বার ট্রাই করছে, বন্ধ পাচ্ছে। মেডিকেলের টেলিফোন নাম্বার
শানের কেবিনের টেলিফোন নাম্বার, সবটাই কল যাচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। এবার রনির সন্দেহ পুরো দমে বেড়ে গেল। মুখে বিরক্ত সূচক শব্দ করে পাখির দিকে অসহায় ভঙ্গিতে তাকায়। কিরে ছোট ভাইয়া, তুই অন্তত বল না কি হয়েছে মেজো ভাইয়ার? টিনা কাঁদতে কাঁদতে বলে। রনি নিজেকে কন্ট্রোল করে জবাব দেয়, ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। টিনা পাখিকে ছেড়ে দুই হাতে মুখ ঢেকে চিৎকার করে ওঠে। রনি ধমক দিয়ে বলে, মা বড় মা কোথায়? ওরা ওই যে হামিদ ভাইয়াদের ফ্ল্যাটে গেছে না, আন্টি নাকি অসুস্থ, তাকে দেখতে। কাঁদতে কাঁদতে জবাব দেয় টিনা, তুই এতক্ষণ কি করছিলি? ভাবি যে এতক্ষণ হলো আমার রুমে কান্না করছে, চিৎকার করছে, কানে যায়নি তোর? রনি টিনার কাছে দাঁতে দাঁত চেপে চোয়ালটা শক্ত করে তেড়ে আসে। টিনা ভয়ে ভয়ে জবাব দেয়, ভাইয়া আমার অনলাইন ক্লাস চলছিল। রনির রাগ কিছুটা কমে যায়। তুই ভাবিকে সামলা, আমি মাদেরকে ডেকে আনি। বলতে বলতেই রনি বাহিরে যেতে ধরে, কিন্তু পাখি সামনে এসে দাঁড়ায়। তুই ভাবিকে সামলা, আমি মাদেরকে ডেকে আনি। বলতে বলতে রনি বাহিরে যেতে চায়, কিন্তু পাখি সামনে এসে দাঁড়ায়। ঘন ঘন দম ফেলে পাখি কড়া চোখে রনির দিকে তাকিয়ে বলে, তোমায় বলেছি না আমায় মেডিকেলে নিয়ে চলো। যাবা নাকি আমি একাই যাব? ওকে ওকে, আমি যাচ্ছি, তোমরা তোমাদের মা বাবাকে ডাকতে থাকো। ভাবি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে অনেক বেশি দুর্বল লাগছে, নিজেকে একটু শক্ত রাখুন, আমি যাচ্ছি ভাইয়ার কাছে। রনি, পাখির চিৎকারে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। ভাবির এমন অগ্নিমূর্তি দেখে ঘাবড়ে যায় রনি আর টিনা। বাধ্য হয়ে পাখিকে নিয়ে টিনাকে বাড়িতে রেখে হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি স্টার্ট করে রনি। সারা রাস্তা দুশ্চিন্তায় অস্থির পাখির দমের স্থায়িত্ব যেন কমে আসছে। ভাবি প্লিজ এমন করবেন না, আগে যাই, ভাইয়ার খোঁজ নেই, তারপর না হয়। বলেই পানির বোতলটা পাখির দিকে এগিয়ে দেয়। পাখি তা উপেক্ষা করে শানকে তাড়া দেয় দ্রুত ড্রাইভ করতে। রনি আজ অন্য পাখিকে দেখে বারবার অবাক হচ্ছে। গাড়ি পার্ক করতে না করতেই পাখি দরজা খুলেই চলন্ত গাড়ি থেকে নেমে যায়। কোনো কিছুর ভয় আজ তার ভেতরে কাজ করছে না। দৌড়ে ভেতরে ঢুকে জানতে পারে শান এখানে নেই। পাখি মুখে দুই হাত চেপে ধরে কাঁদতে থাকে। তার মানে সত্যি তার হার্ট সার্জনের কিছু একটা হয়েছে। রনি গাড়িটা তাড়াতাড়ি পার্ক করে হসপিটালে ঢুকে দেখে পাখি মুখ চেপে চেপে কাঁদছে আর দুজন মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। হার্ট সার্জন ফয়সাল আহমেদ শান কোথায়? আজকে তো স্যার এখনো আসেন নাই হসপিটালে। তার মানে সত্যি ভাইয়ার অ্যাক্সিডেন্ট? ও নো। রিসেপশনিস্ট মেয়েটা শানের নাম্বারে বার কয়েক ডায়াল করে কিন্তু বন্ধ পায়। স্যার মনে হয় তহুরা মেডিকেলে আছে, ওখানে হয়তোবা। ওখানে ক্রিটিক্যাল একটা সার্জারির জন্য স্যারের উপস্থিতি থাকার কথা শুনেছিলাম। আপনারা যদি কাইন্ডলি ওখানে চেক করতেন তাহলে হয়তো পেয়ে যেতে পারেন। পাখি মেয়েটার কথা শুনে উঠে দাঁড়িয়ে পড়ে। রনি, উই হ্যাভ টু গো দেয়ার, প্লিজ চলো আমাকে নিয়ে। রনি, পাখি কাঁদতে কাঁদতে বলতে থাকে, স্যারের কি হয়েছে আমাদেরকে যদি একটু ইনফর্ম করতেন। রনি পিছু ফিরে জবাব দেয়, অ্যাক্সিডেন্ট। অবাক হয়ে যায় রিসিপশনিস্ট মেয়ে দুইটো। কাইন্ডলি টেলিফোনগুলোর কথাগুলো রিসিভ করার জন্য চেষ্টা করবেন বলেই রনি পাখিকে সাথে নিয়ে মেডিকেল ছেড়ে যায়। রংপুরের কিছুটা ব্যাক সাইডে তহুরা মেডিকেল। পাখির কাছে রাস্তা যেন ফুরাচ্ছেই না। চোখে বারবার শানের মুখটা ভেসে উঠছে। চাপা চাপা স্বরে আর্তনাদ করে উঠছে পাখি। কিছুক্ষণ পর মেডিকেলের গেট দিয়ে রনিদের গাড়ি পার্কিং সাইডে রাখতেই পাখি পূর্বের ন্যায় আবারও গাড়ি থেকে নেমে যায়, নিজেকে প্রস্তুত করে মেডিকেলের ভেতরকার দৃশ্য দেখার জন্য। শানের কোনো আঁচ সে মানতে রাজি না, কিন্তু মনে বারবার আজে বাজে ধারণা আসছে। রনি পাখিকে নিয়ে মেডিকেলে ঢুকেই শুনশান অবস্থা বুঝতে পারে। জনসমাগম একদমই নেই এই দিকটায়। একদম করিডোর ধরে সামনের শেষ প্রান্তে চোখ পড়ে কয়েকজন মানুষ। চাপা স্বরে সবাই আর্তনাদ করছে। রনির পা যেন থেমে যায় মুহূর্তে। তার মানে ভাইয়া। পাখি টলমলো পায়ে অশ্রুশূন্য চোখে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই বামে মোড় নিয়ে আরেকটা করিডোর। সেটার শেষ প্রান্তে প্রাণপণ এক করে দৌড়াতে থাকে। রনি পাখির অবস্থা দেখে থ হয়ে পেছনে দৌড় দেয়। হিতাহিত জ্ঞান বলে
পাখি দৌড়ে গিয়ে অপারেশন থিয়েটার থেকে সদ্য বেরোনো ডক্টর শানের গলায় জড়িয়ে ধরে। এরপর গলা জড়িয়ে ধরে করুণ স্বরে কান্না করে দেয়। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আজ। এদিকে হঠাৎ এমন হওয়ায় শান বেশ ঘাবড়ে যায়। নিকাবের আড়ালে কিছু সময়ের জন্য পাখিকে চিনতে কষ্ট হয়। এরপর পাখির মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে। আশেপাশের সবাই যেন মুহূর্তের মাঝেই স্তম্ভিত হয়ে যায়। কে ইনি? কেন ডাক্তারের গলা জড়িয়ে ধরলো? আর কেনই বা ওটির সামনে এমন কেউ কিছু করতে পারলো না? সবাই মাঝে ফিসফিসির কথা চলছে। শান এক নজর সবার দিকে চেয়ে সিনিয়র জুনিয়র নার্স ব্রাদার্স সকলের উদ্দেশ্যে আমতা আমতা করে বলল, আমার ওয়াইফ স্যার। ওকে, নো প্রবলেম ডক্টর শান, তাকে শান্ত করুন। মেবি আপনার মিসেস আপনি রিলেটেড কোনো ব্যাপারে খুব বেশি টেন্সড হয়ে গেছে। বলেই উচ্চ পদস্থ স্যার সকলকে যার যার কাজে যেতে বললেন। বাই দ্য ওয়ে শান, গুড জব, ওয়েল ডান, কংগ্রাচুলেশন। সবাই শানকে তার কাজের প্রশংসা করছে। ততক্ষণে পাখি কান্নার আওয়াজ কমিয়েছে, কিন্তু বন্ধ হয়নি। হেসকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। রনি দূর থেকে ভাইকে দেখে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার 2 ফোঁটা জল ঝরিয়ে দেয়, আর পাখির কাণ্ডে বারবার অবাক হয়ে যাচ্ছে। ঠিক কতটা ভালোবাসলে দুর্ঘটনার মতো এমন একটা মিথ্যা রটনায় এতটা কষ্ট পেতে পারে। শান ধীরে ধীরে পাখিকে নিজের কেবিনে নিয়ে আসে। দরজা জানালা বন্ধ করে এসিটা অন করে দেয়। পাখির নিকাবটা খুলে এক গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি এগিয়ে দেয়। এত সময়ের মাঝে একবারও পাখিকে কোনো প্রশ্ন করেনি শান। পাখি কিছুটা শান্ত হলে আবারও শানের মুখের দিকে দেখে উঠে গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগে। শান বেশ বুঝতে পেরেছে পাখি তাকে নিয়ে ভয়ে আছে, তাই সেও পাখিকে 2 হাতে নিজের একদম কাছে নিয়ে বলে, পাখি রিল্যাক্স, এই তো আমি। পাখির কান্না যেন বাঁধ মানছে না আর। শান পাখিকে চেয়ারে বসিয়ে নিজের হাঁটু ভেঙে নিচে বসে পড়ে, পাখির চোখের পানি মুছিয়ে দিচ্ছে। এবার বলো, কি হয়েছে? আমার বউটা আজ এত অস্থির হলো কেন? সবটা বলো আমায়। শান পাখিকে আশ্বস্ত করে সবটা জানতে চায়। পাখি একে একে সব কথা শানকে জানায়। শান ঠোঁটে হাসি এলিয়ে দিয়ে বলে, দেখি ফোনটা দাও। পাখি মলিন মুখে ওর ফোনটা শানের হাতে দিয়ে দেয়। শান ডাটাটা অন করে ফেসবুকে অ্যাক্টিভ হয়ে পুরো নিউজটা নিজে পড়ে নেয়। এবার শব্দ করে হেসে দেয়, আমি জানতাম আমার বউটা গাধী, কিন্তু সে যে গাধীর মহাগাধী তা জানতাম না। হেই বোকা পাখি, পুরো নিউজটা পড়েছো তুমি? পাখি কাঁদো কাঁদো মুখে জবাব দেয়, না, এই দেখো নিউজের একদম নিচে ডেটটা দেখো, 19 সালের নিউজ এটা। হ্যাঁ, 19 সালে একবার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম আমি, তবে যতটা ভাবে নিউজে প্রেজেন্ট করেছে ততটাও না। জানোই তো সাংবাদিকরা কি রকম হয়। পাখি বোকা বোকা মুখে চেয়ে আসে শানের দিকে। শান আবারও নিজের মুখে কাটা দাগটা দেখিয়ে বলে, এই যে কাটা দাগটা দেখছো না মুখে, এটা তখনকার। তাহলে নিউজটা এখন কেন আবারও শেয়ার দিচ্ছে? পাখির কপট রাগ দেখিয়ে বলে, হয়তো কয়েকটা লাইক কমেন্ট বা শেয়ারের আশায়। সমস্যা নেই, আমি খোঁজ নিচ্ছি, বলেই শান হেসে ফেলে। পাখি টলমলো চোখে একবার শানের দিকে তো আরেকবার মেঝের দিকে দেখছে। আমি তো ভাবতেই পারিনি আমার বউ এমন কাণ্ড ঘটিয়ে বসবে। শান ভুরু উঁচিয়ে মুচকি হাসে। আচ্ছা, ওসব বুঝলাম। আপনার ফোন কেন বন্ধ ছিল? আর করিডোরের ওটির সামনে অতগুলো লোক কেন চাপা কান্না করছিল? আমি তো ওসব দেখে আরো ঘাবড়ে যাই। পাখি নিজের কান্নাগুলোকে আটকিয়ে শানকে প্রশ্ন করে, আরে ইডিয়েট, ওটিতে ঢোকার আগে আমি সচরাচর ফোনটা বন্ধ রাখি না। আজ খুবই ক্রিটিক্যাল সার্জারি ছিল, আমি জানতাম সময় লাগবে, তাই ফোনটা বন্ধ রেখেই চলে যাই। তাই পুরো 3 ঘন্টা আমার ফোনটা সুইচ অফ ছিল। শান স্বাভাবিকভাবেই জবাব দেয়। আর আজ এমন একজন মানুষের অপারেশন করলাম যিনি আমাদের সকলের ভালোবাসার মানুষ, এই মেডিকেলের একদম পুরাতন ব্রাদার্স। সবাই তাকে অত্যন্ত ভালোবাসি আমরা, তাই ওটির সামনে ওই রকম অবস্থা দেখেছো। এবার শান্তি? পাখির 2 গালে হাত রেখে বলে শান। পাখি দুবার মাথা নেড়ে সম্মতি জানায়। যাক, তাও ভালো। এই পুরাতন নিউজেই
আমার বউয়ের মনের কথা বুঝতে পারলাম। আর যদি নিউজটা বর্তমানে হতো তাহলে। শান কথা শেষ করতে পারল না। তার আগেই শানের চোখ পড়ে পাখির দিকে, যেন এই মুহূর্তে গিলে ফেলবে ওকে। দুবার ঢোক গিলে বলে, রনি, রনি কোথায়? এরে আজ শেষ করব আমি। এক ইডিয়েটের কথা শুনে যাচাই না করেই বিশ্বাস করে নিল। পাখি মাথাটা নিচু করে বসে আছে। শান ওর বোরখা, চুল, নিকাব ঠিকঠাক করে বেঁধে রেডি করিয়ে দেয়। পাখি মুগ্ধ চোখে শানকে দেখছে। মানুষটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ। চট করে শানকে জড়িয়ে ধরে পাখি। আমি আপনার সাথে বাড়িতে যাব, আদুরে কণ্ঠে আবদার রাখে সে। শানও ওকে জড়িয়ে চোখের ওপরে ঠোঁট ছুঁয়ে বলে, আমার কাজ আছে, কমপ্লিট করে 9টার পরপরই আমি চলে আসব। তুমি রনির সাথে চলে যাও। পাখি আরো শক্ত করে চেপে ধরে শানকে। আস্তে আস্তে শান ওর হাত দুটো ছাড়িয়ে রনিকে ফোন দেয়। এরপর রনি সহ পাখির বাড়ি চলে আসে। আগামীকাল ঈদ, কোরবানির ঈদ। বাড়িতে সবাই তোড়জোড় চলছে। সকাল সকাল থেকেই অনেক ব্যস্ত থাকতে হবে বাড়ির সকলকে। তাই মেহেদির জন্য এক্সট্রা সময় পাওয়া সম্ভব নয়। 7-5 ভেবে টিনা পাখি রুমে মেহেদির কোণ নিয়ে হাজির। এরপর পাখি কিছুটা জোর করে শাশুড়ি মা, চাচিমা, সুমি সবার হাতেই সুন্দর করে এঁকে দিল মেহেদি। সামিহাও লোভ সামলাতে না পেরে নিজেও বসে পড়ল মেহেদি দিতে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়। সকল কাজ প্ল্যান মোতাবেক সম্পন্ন করতে টিনা সহ বাড়ির পাশের বাজারে কিছুটা কেনাকাটা করতে আসে। বড় বড় 2 ব্যাগ ভর্তি করে শানদের বাগান বাড়িতে পৌঁছায় তারা। বাগান বাড়ির ফটক দরজা থেকে শানদের বাড়ি দেখা যায়। এই বাড়িতে এই প্রথম আসা পাখির। শানদের যে এমন বাড়ি আছে তা টিনারই খোঁজ দিয়েছে। বাড়িটা পুরোই গ্রামের আদলে বানানো হয়েছে। গেটের ভিতরে ঢুকতেই পাখির চোখ পড়ে কপালে উঠে যায়। চারিদিকে হরেক রকমের ফলের গাছ, ফুলের গাছের সমারোহ। একটা বিশাল ঘর নিয়ে পুরো বাড়িটা। ঘরটার নিচে রয়েছে ছোট্ট একটা পুকুর। ওপরে ঘরটা, পুকুরে লাল শাপলা আর পদ্ম ফুলের ভুবন। একজন বয়স্ক লোক মুচকি হেসে তাদেরকে ঘরের চাবিটা দিয়ে দেয়। ভাবি, ইনি আমাদের আব্দুল্লাহ চাচা। মেজো ভাইয়ার এই বাগান বাড়িটা উনিই দেখাশোনা করেন। আর ইনি কে জানো? আমাদের ড্রাইভার রাফি ভাইয়া আছে না, তার বাবা। টিনা ওনার সমস্ত পরিচয় দেন। পাখি মুচকি হেসে সালাম জানিয়ে কুশল বিনিময় করেন। আব্দুল্লাহ চাচাকেও পাখির সমস্ত পরিচয় দেন টিনা। শুনে খুব খুশি হন তিনি। শান বাবার বউ। কথাবার্তা শেষে আব্দুল্লাহ চাচা গেটের বাহিরে পা রাখতেই পাখি ডেকে ওঠে, চাচা। হ্যাঁ বৌমা, কিছু লাগবে? হন্তদন্ত হয়ে জবাব দেন তিনি। বলছিলাম কি চাচা, আমার একটু সাহায্য করতে পারবেন? এভাবে বলছো কেন বৌমা? বলে ফেলো, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। 9টা 30-এর দিকে আপনার শান বাবাকে একটু ফোন করে বলবেন বাগান বাড়িতে আসতে। বলবেন শর্ট সার্কিটের প্রবলেম হয়েছে। পারবেন না চাচা? আব্দুল্লাহ চাচা কিছু একটা ভেবে জবাব দেয়, কেন পারবো না বৌমা, অবশ্যই পারবো, বলেই তিনিও চলে যান। এদিকে পাখি আর টিনা ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। সচরাচর এই বাড়িতে কেউ আসে না। শান তার নিজের রিল্যাক্সের জন্য এটি একদম গ্রাম্যভাবে সাজিয়েছে। মাথার উপরে টিনের ছাদ, মাঝে মাঝে সিমেন্টের শীট দেওয়া। ফলে সন্ধ্যার ক্ষীণ আলো শীট ভেদ করে ভেতরে ঢুকছে। ঘরটায় সাংসারিক সব কিছুই মোটামুটি রয়েছে, বোঝাই যান। শান এখানে আসলে নিজেই রান্না করে নিজেই খান। একটা ছোট কাবার্ড আছে সেখানে। কাবার্ডে রাখা শানের কয়েকটা টি শার্ট আর ট্রাউজার। ঝকঝকে তকতকে ঘরের চারিপাশ। আব্দুল্লাহ চাচা যে দৈনিক বেশ যত্ন নেন তা বোঝার বাকি থাকে না। পাখি মুচকি হেসে ঘরের প্রতিটা কোণ ঘুরে ফিরে দেখছে। চোখ আটকে যায় একটা দৃশ্য দেখে। সুন্দর একটা বেলকনি আছে, তবে সেখানে গ্রিল নেই। বোঝা যাচ্ছে কাজ অর্ধেক বাকি আছে। তবে এটা বেশ ভালো লাগলো, পা ঝুলিয়ে বসা যাবে। সামনে তাকালে দেখা যাচ্ছে বিশাল একটা বিল। চোখ সরছেই না সেই দিক থেকে। এত মনোরম কিছু তার স্বামীর, ভাবতেই যেন গর্ভে মনটা ভরে যায় তার। টিনার ডাকে পাখির হুঁশ ফেরে দ্রুত উঠে যায়। ভাবি, তাড়াতাড়ি করো, আমায় আবার আম্মু ডাকবে তো, পরে না জানি বকা খায়।
ঠোঁট উল্টে বলল টিনা। সত্যি তো? ভেবে দ্রুত ব্যাগটা খুলে ফুলগুলো বের করে 2 ঘন্টা সময় নিয়ে পুরো ঘরটা সাজায় ওরা দুজনে। তুমি একা বাড়িতে যেতে পারবা তো? পাখি দুশ্চিন্তা নিয়ে জানতে চায়। টিনা শব্দ করে হেসে বলে, ভাবি, ওই যে আমাদের বাড়ি, জাস্ট 1 মিনিটের পথ। পাখির মুখে তবুও চিন্তার ভাব। ওকে ভাবি, আমি গেলাম। সেদিন হেল্প চেয়েছিলে, দিলাম। আর আজ আমার কাজ শেষ। এবার আজ রাতের পর আমায় ফুপি বানিয়ে দিও, ঠিক আছে? টিনার কথায় পাখি লজ্জায় রঙিন হয়ে যায়। টিনা আবারও বলে, চিন্তা করো না, আমি গিয়ে তোমায় মেসেজ করব। ভয় পেও না, ভাইয়া বাগান বাড়ির কথা শুনলে দ্রুত এখানে চলে আসবে। বলেই টিনা দৌড়ে চলে যায়। পাখি সেই দিকেই চেয়ে আসে। টিনা সদর দরজা দিয়ে ভেতরে গিয়ে ঢুকলো। পাখিও দরজাটা হালকা ভিড়িয়ে ঘরের ভেতরে এসে ঘরটায় আরেকবার চোখ বুলিয়ে নেয়, নিজেকে প্রস্তুত করে আগামী সময়ের জন্য। ভাবতেই লজ্জা লাগছে তার। এদিকে শান বাড়িতে পা রাখতে না রাখতেই আব্দুল্লাহ চাচার ফোন। শান বাবা, বাগান বাড়িতে শর্ট সার্কিটের সমস্যা হয়েছে, একবার এসে দেখবে? আমি আসছি চাচা, বলেই দ্রুত আবারও বাগান বাড়ির মুখ হয়। গেট ভিড়িয়ে ভেতরে ঢুকে সত্যি অন্ধকার চারিপাশ। এত দূর অবধি মেন বাড়ির আলো আর আসছে না। ফোনের টর্চটা জেলে ধরে শান। ঘরের ভেতরে কিসের যেন ক্ষীণ আলো। দরজা ধাক্কা দিতেই দরজার ওপরে সাদা কাগজের ওপরে চোখ পড়ল। খুলে হাতে নিয়ে অবাক হয় শান। ফ্রেশ হয়ে ভেতরে আসুন। লোকটা না চেনার কোনো অবকাশ নেই, কারণ এই হাতের লেখার ডায়েরি সে রোজ নিয়ম করে লুকিয়ে পড়ে। মুচকি হেসে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে শান। বাহিরের বাথরুম থেকে ফ্রেশ হয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে শানের চোখটা যেন সানাবড়া হয়ে যায়। ঘরের এ মাথা থেকে ও মাথা ফুলে ফুলে ছেয়ে আসে। ফুলের কড়া গন্ধে মাতাল হবার উপক্রম তার। ঘরের মেঝেতে জ্বলছে মোমের ক্ষীণ আলো। পুরো ঘর দেখে চোখ আটকে যায় খাটের মাঝে ফুলের পাপড়ির উপরে বসা রমণীর দিকে। বিমোহিত চোখে চেয়ে আসে সেই দিকে। পুরো শরীরে বিয়ের টকটকে মেরুন রঙের লেহেঙ্গাটা জড়ানো। মাথায় পাতলা ঘোমটা ভেদ করে চঞ্চল চোখ দুটোই নজর আটকে যায় শানের। পেছনে জানালা ভেদ করে চাঁদটা জল করছে, তবুও যেন শানের চোখ আজ তার পাখিতেই আটকে আছে। শানের চোখে চোখ পড়তেই লজ্জায় চোখটা সরিয়ে নেয় পাখি, মাথা নিচু করে নেয়। স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না সে। এমনি সময় তো লজ্জা লাগে না, আজ লাগছে কেন? উফ, ভালো লাগছে না। ভাবতে ভাবতেই পাখির নিজের লেহেঙ্গা খামছে ধরে। হঠাৎ ওর বিয়ের রাতের কথা মনে পড়ে। না, সেদিনের মতো কিচ্ছু হবে না আজ। আজ আমি মানুষটার সব আবদার খুশি খুশি করে পূরণ করব। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতেই ঈদের আগের রাতটাই বেছে নিয়েছি। ভাবনার মাঝেই কাঁপা কাঁপা হাতের ওপরে কারো শীতল হাতের স্পর্শ লাগে। পাখি চমকে যায় সেই দিকে চেয়ে। শানের ঘোর লাগা চাহনি উপেক্ষা করতে পারছে না, আবার সেই দিকে চেয়েও থাকতে পারছে না। শানের চোখ আজ কোনো বারণ মানতে রাজি নয়। উচ্ছৃঙ্খল চঞ্চল চোখে চেয়েই আছে পাখির দিকে। পাখি হঠাৎ লজ্জা মিশ্রিত হেসে ওঠে। শানের ভাবনার ইতি ঘটে যায়। হাতটা সরিয়ে দাঁড়িয়ে বলে, এসব কি পাখি? আমি তো কখনো জোর করিনি তোমায়। আমি অপেক্ষা করতে রাজি আছি তোমার জন্য। নিজেকে ভালোভাবে আগে প্রস্তুত করো। তুমি তো এখনো কাঁপছো আমার স্পর্শে। আমি রেডি। পাখিও বিছানা ছেড়ে ফট করে দাঁড়িয়ে বলেই নিজের কথায় নিজেই যেন জিহবা কেটে লজ্জা পায় ভীষণ। কি বললো সে এটা? শান স্তম্ভিত হয়ে ওর দিকে চেয়ে আসে। পাখি পরিবেশ স্বাভাবিক করতেই বলে ওঠে, এই জন্যই বুড়ো মানুষের বউ হতে নেই। বয়স তো আর কম হয়নি বুড়ার, ওই জন্যই তো রোমান্টিকের কিছুই নাই। হুম। শান ভুরু কুচকে বলে, আমি বুড়া? তা নয় তো কি। ডাক্তাররা যে আনস্মার্ট হয় তা জানতাম, কিন্তু আনরোমান্টিকও হয় যে, তা আজ জানলাম। আনরোমান্টিক না? শান ডেভিল হাসি হেঁটে ঠোঁটটা রেখে ধীর পায়ে এগিয়ে আসে। পাখি ঢোক গিলে পিছাতে পিছাতে বলে, হুম হুম, আনরোম্যান্টিকই তো। আচ্ছা, এবার বোঝাবো রোম্যান্টিক কত প্রকার ও কি কি, সংজ্ঞা সহ উদাহরণ দিব। বলেই এক হাতে পাখির কোমরটা জড়িয়ে ধরে। পাখি শানের বুকে 2 হাত ঠেলে অবাক হয়ে যায়। এখন কি হলো?
তুমি তো রোমান্টিকতা দেখবা বললা, ডেমোতেই কাহিল হলে বুঝি? ভুরু উঁচিয়ে বলে ওঠে শান। পাখি নিজেকে স্বাভাবিক রাখার অভিনয় করে বলে, আমি একদম ঠিক আছি, কোনো কাহিল টাহিল হইনি। এবার শান ওকে অবাক করে দিয়ে ওর গলায় ঠোঁটটা ছুঁয়ে দেয়। পাখি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, পারছে না। পুরো শরীর জমে বরফ হয়ে আসছে ওর। এবার শান গলায় গভীর চুম্বনে পাখিকে জড়িয়ে নেয় নিজের কাছে। অটোমেটিক্যালি পাখির পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। শান ওকে ছেড়ে ওর বন্ধ চোখের দিকে চেয়ে আছে। শানের কোনো সাড়া না পেয়ে পাখি চোখ খুলে সামনে তাকাতে লজ্জায় নিজেই মুখ লুকায় শানের বুকে। শান চট করে পাখিকে কোলে তুলে নেয়। তুমি অনেক মোটা হয়ে গেছো জান পাখি, ধীর কণ্ঠে বলে ওঠে শান। পাখি নিশ্চুপ। শান ধীরে ধীরে বেলকুনিতে এনে নামায় পাখিকে। পাখি শানের টি শার্টের বুকের বোতামটা খামছে, চোখটা বন্ধ করে রেখেছে। শান হাত দিয়ে ইশারা করে চাঁদ দেখায়। ততক্ষণে পাখির হুঁশ ফেরে, মুগ্ধ চোখে সেই দিকেই অপলক চেয়ে আসে। এরপর শান পানির ওপরে চাঁদের প্রতিফলন দেখায় পাখিকে। পাখির মুখের কথা যেন বিলীন হয়ে গেছে। শান্ত ভঙ্গিতে পা ঝুলিয়ে বসে পড়ে নিচে। শানও পাশে বসে পড়ে। তোমার মনের মতো হয়েছে তো? শান ঘোর লাগা কণ্ঠে জানতে চায়। পাখি অবাক হয়ে যায়। আপনি এসব কি করে জানলেন বলুন তো? জানালায় উপচে পড়া চাঁদের আলো, পানিতে প্রতিচ্ছবি। প্রকৃতির মায়ায় নিজেকে আজ বড্ড বেশি ভাগ্যবতী ভাবি। শানের মুখে নিজের লেখা দুটো পঙ্কিত শুনে অবাক চোখে তাকায়। এসব তো আমার ডায়েরির। শান ওকে বলতে না দিয়ে পাখির ঠোঁটের ওপরে নিজের আঙ্গুলটা রাখে। তোমার কুচকুচে কালো রঙের মোটা ডায়েরিটা যে আমার কাছেই। পাখি অবাক হয়ে যায়। আপনি ওটা নিয়েছেন? যখন আমায় কাছে ঘেঁষতে দিচ্ছিলে না, তখন তোমার ডায়েরিটা আমি নেই, এটা জানতে যে তোমার লাইফে কোনো দুর্ঘটনা আছে কিনা। চোখ টিপে আবারও বলে, বয়ফ্রেন্ড কি ছিল কিনা সেটাও জানতে। তা তা কি জানতে পারলেন? নিরাশ মুখে বলে, সেখানে তোমার সুপ্ত ইচ্ছাগুলো ছাড়া আর কিছুই খুঁজে পাইনি। আর তারপর সেগুলো পূরণের প্রতিযোগিতায় নাম দিলেন, তাই তো? পাখির ভালো লাগার আবেশ জানতে চাই। শান কোনো উত্তর না দিয়েই পাখিকে এক হাতে জড়িয়ে চাঁদ দেখছে। আর পাখি অপলকে চেয়ে আছে শানের দিকে। আজ এই চাঁদটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। চাঁদ দেখো, আমায় সারা জীবন দেখার সুযোগ পাবে। শান স্বাভাবিক থেকেই কথাটা বলে। পাখি শানের কথার কোনো জবাব না দিয়েই শানের গলায় উঁচু জায়গাটায় চুমু দেয়। এরপর লজ্জায় মুখটা নিচু করে রাখে। শান ভুরু কুঁচকে তাকিয়ে থাকে সেই দিকেই। এরপর চট করে কোলে তুলে নেয় পাখিকে। ঘরে এনে বিছানায় বসিয়ে গায়ের সমস্ত গহনা খুলে দেয়। এরপর ঘরের মোমগুলো একে একে সব নিভিয়ে দেয়। এগিয়ে যায় পাখির দিকে। আবেগে গভীরভাবে পৌঁছে যায়। শানের স্পর্শে বারবার কেঁপে উঠছে পাখি। তোমার কি খারাপ লাগছে? শান জানতে চায়। পাখি কোনো কথা না বলে শক্ত করে শানের গলা জড়িয়ে ধরে। ঈদের দিন ভোরবেলা, অন্ধকারও কাটেনি। হয়তো ফজরের আজান সবে মাত্র শেষ হয়েছে। একটা নতুন জীবনের উপলব্ধি, একটা নতুন সকাল। পাখি উঠেছে শানের আগেই। ধীর পায়ে অসম থেকে শাওয়ার নিয়ে এসেছে। এরপর নামাজ পড়ে শানকে ডাকতে যাওয়ার আগ মুহূর্তে ওই বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছে পাখি, কিন্তু পারছে না। এই যে শুনছেন, উঠুন না, শুনুন না, ও বাড়িতে যেন কি হয়েছে। উঠছেন না কেন আপনি? নামাজ পড়বেন না নাকি? পাখির হাঁক ডাকে শানের ঘুম ভাঙা তো দূরে থাক, কানে গেছে কিনা সন্দেহ। এই মানুষটা শোনে না কেন রে, উঠে না কেন রে? বলতে বলতেই শানের গা ঠেলতে থাকে। এক পর্যায়ে শান ধরপড়িয়ে উঠে বসে। এই কি হয়েছে, কি হয়েছে? শানের কণ্ঠে উদ্বিগ্নতা। ও বাড়িতে কি হয়েছে? একটু ফোন দিন না। আর নামাজ পড়বেন না? শান ফোনটা বের করে চোখ ডলতে ডলতে রনিকে ফোন দেয়, রিসিভ হয় না। এবার টিনাকে ফোন দেয়, রিং হচ্ছে, তুলছে না। শানের চোখ হঠাৎ পাখির দিকে চলে যায়। পাখি দরজায় দাঁড়িয়ে ওই বাড়ির সমস্যা পরখ করার চেষ্টা করছে। শাওয়ার নেওয়া চুলে তোয়ালে পেঁচানো, কাঁধের ওপর লম্বা শাড়ির আঁচল শানকে আকৃষ্ট করছে প্রতিটা ক্ষণে ক্ষণে।
ফোন রেখে পাখির কাছে যাওয়ার জন্য উদ্যত হতেই ফোন আসে। টিনা ফোন করেছে। বাড়িতে কি হয়েছে রে? টিনা হাসবে না জবাব দিবে তা বুঝতে পারে না। অট্ট হাসিতে ফেটে পড়ে জবাব দেয়, ভাইয়া, ছোট ভাইয়া বেশি ভাব ধরে আমার সাথে বাজি ধরছে। একাই নাকি গরুর ঘরে যাবে, আর কোরবানির গরু একাই বের করবে। সকাল সকাল সেটা করতে গিয়েই ফেঁসে গেছে। গরু গুতা দিছে আর ছোট ভাইয়া চিটপটং। বলেই আবারও হাসি। রেডিকুলাস গাধাগুলা কোথাকার! এত সকাল সকাল কি শুরু করছিস তোরা? দেখ কোথায় ব্যথা ট্যাথা পেলো। বলেই শান ফট করে ফোনটা কেটে দেয়। পাখি সামনে এসে জানতে চায়, কি বললো ও? শান কিছু না বলে পাখির দিকে অপলক চেয়ে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। কপালের ওপরের চুলগুলো সরাতে সরাতে বলে, রনি গাধাকে কোরবানির গরু নাকি গুতা দিচ্ছে। হে মা, বলেন কি? চলেন চলেন, ও বাড়ি চলেন। আহারে, না জানি কত ব্যথা পেয়েছে। সকাল সকাল গেলই বা কেন ওখানে? পাখি উদ্বিগ্ন কণ্ঠে বলে। পা বাড়াতেই শান পেছন থেকে জড়িয়ে ধরে তোয়ালেটা খুলে দেয়। এরকম মুখ ডুবিয়ে দেয় পাখির ঘন কালো চুলের ভাঁজে। কি হচ্ছে? নামাজ পড়বেন না? ও বাড়ি যাবেন না? বলতে বলতেই পাখি নিজেকে ছাড়াতে চেষ্টা করে। শানের হঠাৎ খেয়াল হয়, সত্যি তো, সকাল হচ্ছে, নামাজ কখন পড়ব। দ্রুত শাওয়ার নিয়ে নামাজটা আদায় করে নেয়। শানের কাছে ভোরের সময়গুলো খুব মিষ্টি হয়, আর যদি তা হয় বাগান বাড়িতে, তাহলে তো আর কথাই নেই। শান খোলা গায়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে উপভোগ করছে সবটা। তখনই পাখি এসে পেছন থেকে জড়িয়ে ধরে। শান ওর হাত দুটো বুকে জড়িয়ে ধরেছে আর একটু পর পর হাতে চুমু খাচ্ছে। পাখি, হুম, হাউ ওয়াজ দ্য লাস্ট নাইট? পাখি নিঃশব্দে হাসে, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। উত্তরের কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। হঠাৎ পিঠের ওপরে কোমল হাতের আঁকিবুকিতে ভুরু কুঁচকে যায় শানের। পাখি নিঃশব্দে লাভ সাইন এঁকে নিজের জবাব জানিয়ে দেয়। শানের খুশি যেন বাঁধ মানছে না। ঘুরে ফিরে পাখিকে শক্ত করেই জড়িয়ে ধরে। আই লাভ ইউ শান। শানের বুকে মাথা রেখেই চাপা স্বরে নিজের মনের কথা জানায় পাখি। শান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবাক হয় পাখির দুই বাহুতে হাত রেখে বলে, আবারও বলো। পাখি লজ্জায় মুখটা ঢেকে ফেলতে দু হাতে বলো না প্লিজ, আই লাভ ইউ। কথাটা শেষ হবার সাথে সাথে শান দুই হাতে কোমর জড়িয়ে পাখির ঠোঁট দুটো দখল করে নেয়। গুটি গুটি পায়ে শান আর পাখি বাড়িতে ঢোকে। ড্রয়িং রুম পার হয়ে শান চোখ বোলায় রান্নাঘরের দিকে। বাড়ির মহিলারা রান্নায় ব্যতিব্যস্ত। সামিহা ওপর থেকে দুজনকে এইভাবে আসতে দেখে বেশ অবাক হয়ে যায়। আপনা আপনি চোখটা বড় হয়ে যায় তার। পাখি রান্নাঘরের দিকে পা বাড়াতেই হ্যাচকা টানে ওকে উপরে নিজের রুমে নিয়ে আসে। দরজা লক করে দেয়। পাখি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে কি, দরজা দিলেন কেন? আমি রান্নাঘরে যাব না? সবাই কত ব্যস্ত আজ। শান ডেভিল হাসি হেসে এগিয়ে এসে পাখির এক হাত টেনে নিজের বুকের উপরে ফেলে মুখটা এগিয়ে নিতেই পাখি এক হাতে ঠেলে আটকে দেয়। হাসতে হাসতে জবাব দেয়, খবরদার না, এখন না এসব। ঈদের দিনে ব্যাপারটা অনেক কাজ আছে, বোঝেন না এটা? বলে মৃদু হেসে শানের দিকে চায়। শানের মুখটা ছোট বাচ্চাদের মতো করে রাখা। পাখি সেই দিকে কিছুক্ষণ চেয়ে শানের ঠোঁটে আলতো চুমু এঁকে দৌড়ে পালিয়ে যায়। শান হতভম্ব হয়ে ঠোঁটে হাত রেখেই দাঁড়িয়ে যায়। পাখি রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই সবাই মুখ টিপে টিপে হাসছে। শাশুড়ি মাও বাদ নেই। বৌমা, চুলের পানিটা ভালো করে না মুছলে সর্দি লাগবে তো। শাশুড়ি মায়ের কথায় ভীষণ লজ্জা পায় সে। শাড়ির আঁচলে কোনো মতে পানিটা মুছে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে যায়। পরিবেশ স্বাভাবিক করতে শানের মা বলেন, ছোট বৌমা, আজ রান্না তুমি করবে, পারবে না? জি মা, অবশ্যই। সকাল হতে হতেই ড্রয়িং রুমে সবার আনাগোনা শুরু হয়ে যাচ্ছে। একটু পরেই বাড়ির ছেলেরা নামাজের জন্য চলে যায়। রান্নার কাজে পাখি এতটাই ব্যস্ত ছিল যে এর মাঝে আর একবারও শানের সাথে দেখা হয়নি তার। নামাজ শেষে বাড়িতে ফিরে গরু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই। শান শুধু বসে বসে তদারকি করছে। মশলাপাতি সব রেডি। কয়েক পদের মিষ্টি তৈরি করে সবেমাত্র পাখি রুমে এসেছে ফ্রেশ হতে। গরুর ওখানে হইচই শুনে জানালার কাজ হালকা সরিয়ে সেই দিকেই তাকায়। চেয়ারে বসা হ্যান্ডসাম যুবকের দিকে নজর পড়ে তার।
পেছন থেকে চিনতে কষ্ট হচ্ছে না? শান একটু মুখটা সাইড করতেই মুচকি হেসে পাখি বলে, আমারই জন। পরনে অ্যাশ কালারের একটা পাঞ্জাবি, হাতা দুটো ফোল্ড করা, কালো জিন্স, সিল্কি চুলগুলোকে আবৃত করে রেখেছে সাদা টুপিটা। কপালটা বেশ উন্মুক্ত, চোখে চশমা, হেসে হেসে কথা বলছে সবার সাথে। যে কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না। পাখি অপলক চোখে চেয়ে আছে সেই দিকে। শান কিছু একটা ভেবে পিছু ফিরে উপরে তাকাতেই চোখ পড়ে পাখির দিকে। এক বিন্দু সময় না করে এক প্রকার দৌড়ে বাড়ির ভেতরে চলে আসে। পাখি বুঝতে পেরে দ্রুত ঘর ছেড়ে বাহিরে পা রাখতে শানের বুকের সাথে ধাক্কা লাগে। পালাচ্ছ? পালাতে যাব কেন? পিছাতে পিছাতে বলে পাখি। লুকিয়ে লুকিয়ে আমায় দেখছিলে কেন? এখন দেখো আইসি আমার কি হ্যান্ডসাম জামাই রে, তারে আবার লুকিয়ে দেখবো? শান কিছু না বলেই ভুরু কুচকে তাকিয়ে আছে পাখির দিকে। পাখি বিস্ময় নিয়ে তাকাতেই শান ফট করে ওর ডান গালে ঠোঁটটা ছুঁয়ে দেয়। বাম গালে আরেকটা দিতেই টিনা এসে দরজায় দাঁড়ায়। ভাবি, ভাইয়া বলেই নিজের চোখটা ঢেকে ধরে শান। বিরক্ত হয়ে যায় কিছুক্ষণ, কিন্তু পেছনে ঘোরে না। পাখি লজ্জায় মুখটা নিচু করে ফেলে। দরজা বন্ধ করবি না বলেই টিনা দৌড়াতেই পাখি ডেকে ওঠে। শানের সাথে চোখ রাঙিয়ে বাহিরে এসে বলে, কিছু বলবে টিনা? ভাবি, দরজা তো বন্ধ করবা, ভাইয়া এবার আমার 12টা বাজাবে বলেই ঠোঁট উল্টে ফেলে টিনা। কিছু হবে না, বলো না কি বলতে চাইছিলে? এদিকে আসো, আমার কয়েকজন বান্ধবী এসেছে ঘুরতে, আমার হাতের মেহেদি দেখে তারাও বায়না ধরেছে এমন করে দিবে। পাখি মুচকি হেসে জবাব দেয়, বুঝেছি, চলো। একবার ঘরের ভেতরে চোখ বুলিয়ে দেখে নেয়। শান গাল ফুলিয়ে বিছানায় আদো শোয়া হয়ে বসে ফোন টিপছে। মোটামুটি ব্যস্ততার মাঝেই দুপুরটা গড়িয়ে যায়। গোশতের মেরামত হতেই শান তাগাদা দেয় সকল আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছানোর জন্য। এরপর বড় একটা পোটলা গোশত নিয়ে গাড়ি করে বেরিয়ে যায়। রাস্তার কয়েক পদের মিষ্টি কিনে নেয়। গন্তব্য লালমনিরহাট শ্বশুর বাড়ি। শানকে দেখে অবাক হয় পাখির বাড়ির সবাই। ওদের সকলের দাওয়াত করা হয়েছে ঈদের পরের দিন। আজ হঠাৎ পোটলা হাতে আশা করেনি শানকে। শান গোশত সমেত মিষ্টিগুলো এগিয়ে দেয়। মা, এখানে কিছু গোশত আছে, রেখে দিন। মনের মতো জামাই পেয়েছে তারা, দায়িত্বশীলও বটে। শান জানে শ্বশুর বাড়িতেও কোরবানি হবে, তবুও শান সামান্য কিছু নাস্তা করে চলে যায়। যেতে না যেতেই পাখির মা পাখিকে ফোন করে শানের কথা বলে। একরাশ ভালো লাগা গ্রাস করে পাখিকে। সত্যি ভাগ্যবতী আমি, না হলে শানের মতো কাউকে পেতাম আমি। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ঘন্টা দুয়েক পর শান চলে আসে হাত দুটো ব্যাগ নিয়ে। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়। পাখি নিজের হাতে সবকিছু রান্না করে বিকেল হতেই ডাইনিং এ সবকিছু সাজিয়ে দিতেই ব্যস্ত। এমন সময় শান ঘর থেকে ডাক ছাড়ে, বৌমা, তুমি যাও, বাকিটা আমরাই করে নিচ্ছি। বলতে বলতে শাশুড়ি মা কাজে হাত লাগায়। পাখি কিছু না বলে চুপচাপ শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে থাকে। কি হলো মা, যাচ্ছ না কেন? শান ডাকছে তো। চাচি, মা বেশ তাগাদা দেয় যাওয়ার জন্য। পাখি পা টিপে টিপে সিঁড়ি ভেঙে ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা পরখ করার চেষ্টা করে। ঘরে শান নেই। পেছন ফিরে চলে আসতেই দরজার আড়াল থেকে হাতটা টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আপনি আজ এত জ্বালাচ্ছেন কেন বলুন তো? সবাই কি ভাববে? এদিকে আসো। মুচকি হেসে চশমাটা ঠিক করে পাখির হাতটা ধরে বিছানায় নিয়ে যায় শান। মানে কি? এসব কি শুরু করলেন? এই সময় এইসব? বাড়ি ভর্তি মানুষ আর আপনি? চুপ, একদম চুপ। পাখির কথার মাঝে ওকে ধমকে ওঠে শান। চুপসে গিয়ে দাঁড়িয়ে থাকে সে। বাক্সটা খোলো। কি আছে ওতে? খুলতে বলেছি, খোলো। পাখি বাক্সটা খুলে অবাক হয়ে যায়। বাক্সের ওপরে আরেকটা ব্যাগে ড্রেসের মতো কিছু। পাখি খুলে বুঝতে পারে অ্যাশ কালারের বোরখা একটা, সাথে একটা সুন্দর জায়নামাজ আর আরেকটা পাথরের তসবি। খুশিতে পাখির চোখটা ছলছল করে। বোঝার বাকি নেই শান তার ডায়েরিতে এটাও দেখেছে। আমার ডায়েরি ফেরত দিন। হুম, ওটা এখন আমার। শান এবার পাখির বাম গালে হাত গুজে বলে, পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে, টেনে টেনে বলে পাখি। নিচে দেখো আরেকটা প্যাকেট আছে। পাখি দেখলো সত্যি আরেকটা বাক্সের মতো কিছু। খুলে বুঝতে পারে 1 ডজন মেহেদি। কোন সেখানে? হেসে ফেলে পাখি। সবাইকে মেহেদি দিয়ে দিলা, আর তুমি দিলা না কেন?
পাখি বাক্সটা খুলতে খুলতে বলে, আমার কালো হাতে মেহেদির রং তেমন ফোটে না, তাই আমি দেই না। শান ওর হাতটা চেপে ধরে। এমন কথা নেক্সট টাইম বলবা না, খবর করে ছাড়বো। শান এবার গলার স্বরটা নামিয়ে বলে, দাউনি ভালো হয়েছে, আসো আমি লাগিয়ে দিচ্ছি। আরে আরে এখন না, এখন অনেক কাজ বাকি আছে, সন্ধ্যার দিকে দিব। শান এবার চোখের ইশারায় আরেকটা প্যাকেট দেখায়, কিছুটা হলুদ খাম জাতীয়। পাখি ভুরু কুচকে শানের দিকে চেয়ে প্যাকেটটা খোলে। 10টা 1000 টাকার নোট চকচক করছে। পাখি এবার ভীষণ অবাক হয়ে যায়, কিছুটা তেতে গিয়ে বলে, এসব কি? আমি বলেছি একবারও আমার টাকা লাগবে? তোমায় বলতে হবে কেন? আমি কি তোমার মতো গাধা? আজব কথাবার্তা বলো। আমার বউকে আমি সালামি দিব না, তাও তোমার থেকে পারমিশন নিব? তা বলিনি তো। আমার দরকার নেই টাকার, আপনার কাছে রেখে দিন। শান চোখ মুখ শক্ত করে বলে, তোমার হাত খরচ, আর যদি একান্ত নিতে না চাও তো কাউকে দান করে দিও। বলেই শান উঠে দাঁড়িয়ে দরজার দিকে আসার জন্য পা বাড়ায়। পাখি বসা থেকে উঠে শানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ চুপচাপ থাকে। শানের পিঠ ভেজা ভেজা লাগতেই পাখি সামনে এনে দাঁড় করায়। হন্তদন্ত হয়ে বলে, কাঁদছো কেন জান পাখি? কি হয়েছে? আমার কোথায় হার্ট হলে? আমার কথাই বুঝি খুব রাগ হলো? আরে আমি তো এমনি বলেছি। পাখি এবার শব্দ করেই কেঁদে শানের বুকে মুখ লুকায়। কান্না জড়িত করুণ কণ্ঠে বলে, সার্জন সাহেব, আজকের পূর্বে কখনোই নিজেকে এত বেশি বিশেষ মনে করিনি আমি। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। শান পাখির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমিও আমার পাখিকে অনেক বেশি ভালোবাসি। এরপর থেকে তোমার প্রত্যেকটা দিনই বিশেষ করে দেওয়ার দায়িত্ব আমার। পাখির সবকে শক্ত করে শান জড়িয়ে ধরে। খাওয়া দাওয়া সেরে শান বেরিয়ে যায় বন্ধুদের সাথে। সন্ধ্যার দিকে ক্লান্ত শরীরে সবেমাত্র বিছানায় গা এলিয়েছে পাখি, তখনই শাশুড়ি মায়ের ডাকে তড়িৎ গতিতে উঠে নিচে নেমে আসে। রুমে গিয়ে দেখে আহমেদ সাহেব আর শর্মিলা বেগম কিছু একটা নিয়ে আলোচনা করছেন। পাখিকে দেখে তারা নড়ে চড়ে বসে, ভেতরে বসতে বলেন। এরপর শর্মিলা বেগম কাবার্ড থেকে নেভি ব্লু রঙের একটা জামদানি শাড়ি পাখির হাতে তুলে দেন। বৌমা, এই বাড়িতে তোমার প্রথম ঈদ এটা, তেমন কেনাকাটা এবার করতে পারিনি, তাই তোমার শ্বশুর সকালবেলা তোমার জন্য এই শাড়িটা এনেছেন। পছন্দ হয়েছে মা? পাখি পরম যত্নে শাড়িটা হাতে নিয়ে বলে, খুব পছন্দ হয়েছে মা। চোখের কোণটা জলে চিকচিক করছে পাখির। আমার এত সুখ সইবে তো? মনে মনে বলে পাখি। পাখি ঘর থেকে বের হবার পর আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, মনে আছে ফায়েজের মা বড় বৌমাকে ঠিক এমনি একটা শাড়ি দিয়েছিলাম, সে কি বলেছিল? বাবা, দিস ইজ নট মাই টাইপ। আর এই বৌমা, মেয়েটা সাধারণেই খুশি, এটা বলেই প্রশান্তির হাসি হাসে। এদিকে সারাদিনের সকল ক্লান্তি এবার ঘুম হয়ে নেমেছে পাখির চোখে। নামাজটা সেরে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ দুটি বুজে আসতেই চোখ পড়ে মেহেদির বাক্সের দিকে। উনি তো বলেছিলেন এসে যেন হাতে মেহেদি লাগানো পান। আমার তো শরীরে আর কোলাচ্ছে না, কি যে করি ভাবতে ভাবতেই শত চেষ্টায়ও নিজেকে সজাগ রাখতে না পেরে এলোমেলো অগোছালো ভাবেই ঘুমিয়ে পড়ে পাখি। রাত 12টার দিকে ঘরে ঢোকে শান। ঢুকেই চোখ পড়েছে বিছানার মাঝে শুয়ে থাকা পাখিকে। সারাদিনের ক্লান্তি যেন মুখে স্পষ্ট পাখির। গভীর ঘুমের ফলে হালকা হালকা নাক ডাকছে মেয়েটার। ধীর পায়ে এগিয়ে কপালে চুমু দেয় শান। এরপর ফ্রেশ হয়ে এসে পাখিকে একদম নিজের বুকে টেনে নিয়ে চোখটা বন্ধ করে। পাখি ঘুমের মধ্যেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আরো ভালো করে ঘুমিয়ে যায়। আজানের ধ্বনি কানে আসতেই বাজতেই ঘুম থেকে ধড়পড় করে উঠে বসে পাখি। সেই সন্ধ্যের দিকে ঘুমিয়েছিল আর এখন উঠলাম, হায় আল্লাহ বলেই চোখের নজর ঘোরাতেই পাখির চোখটা কপালে উঠে যায়। কিভাবে? কে করলো? হাও? কে করলো? কিভাবে এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘুম থেকে চমকে উঠে পাখি দেখে ওর 2 হাত ভরা মেহেদি, চক্ষু চড়ক গাছ তার। অবাক হয়ে শানের ঘুমন্ত মুখের দিকে চেয়ে আছে। উনি? হাউ ইজ ইট পসিবল? ভাবতে ভাবতে পাখির চোখ পড়ে খাটের নিচে এলিয়ে দেওয়া শানের হাতের ওপর। হাতের মেহেদির কোণ, 2 হাতে মেহেদির ছোপ ছোপ দাগ। রাতে যে মেহেদির সাথে এক প্রকার যুদ্ধ হয়েছে তা বুঝতে পারে পাখি। রাতের বেলা শানের ঘুম আসছিল না। পাখিকে আরো কাছে টেনে বারবার ঘুমানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। এভাবে থাকতে থাকতেই
হঠাৎ ফোনটা হাতে নিয়ে ইউটিউবে ভিডিও দেখা শুরু করে। ঈদ বলেই হয়তো কতগুলো মেহেদি ডিজাইন সামনে আসে। একবার পাখির দুই হাতে, আরেকবার ফোন। চাওয়াচাওয়ি করে সিদ্ধান্ত নেয় নির্ঘুম রাতটাকে কাজে লাগাবে। যেই ভাবা সেই কাজ। দ্রুত উঠে চশমাটা নিয়ে চোখ দেয়। এরপর বাক্সটা থেকে ৫-৭টা কোণ বের করে ইউটিউব দেখে দেখে ডিজাইন করা শুরু করে। জীবনে প্রথম মেহেদির কোণ হাতে নেওয়া। কিভাবে ধরে ধরে ডিজাইন করতে হয় তাও জানে না সে। তবুও অনেকবারের চেষ্টার পরে কোণ ধরে এঁকে দেয় বইয়ের হাতে। বেগ পেতে হয়েছে অনেক, কারণ হাতে শিরশিরে অনুভূতি হতেই পাখি বারবার ঘুমের মাঝে হাত নাড়ায়। মেহেদি দিতে দিতেই ৪টা বেজে যায়। চোখ যেন এবার খুলে রাখা দায় হয়ে গিয়েছে। কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারেনি। পাখি বারবার হাত দুটো ভালো করে পরখ করে নিজের হাতের ডিজাইনগুলোর ওপর আলতো আলতো করে চুমু এঁকে দেয়। মুচকি হেসে শানের কপালের চুলটা সরিয়ে সেখানেও আলতো ঠোঁটটা ছুঁয়ে উঠে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়ায়। শান তখনও বেঘরে ঘুমাচ্ছে। নামাজ শেষে কানের কাছে ফিসফিসিয়ে শানকে ডাকে। ঘুমের মাঝেই ভুরু কুঁচকে ওঠে তার। এরপর পাখির এক হাত টান দিয়ে নিজের বুকের উপরে ফেলে চোখ না খুলেই ঘুম জড়ানো কণ্ঠে বলে, কাল তাড়াতাড়ি ঘুমিয়েছো কেন? আমার জন্য একটু অপেক্ষা করতে পারোনি গাধি? ক্লান্ত ছিলাম অনেক, কখন ঘুমিয়েছি জানি না যে। পাখির কথা শেষ হতেই শান ওর মাথার পেছনে একটা হাত রেখে মাথাটাকে এগিয়ে আনে নিজের কাছে। হুম, আপনার মুখ থেকে অনেক গন্ধ, যান যান, ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসুন আগে। পাখি ঠেলে দিয়ে বলতে থাকে। শান ক্ষীণ রাগী চোখে চেয়ে আকস্মিক পাখির ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে চিপে ধরে। বন্ধ মুখে ফিসফিস করে জানতে চায়, এবার দেখো কেমন গন্ধ। পাখি কথা বলার মতো সামর্থ্য খুঁজে পায় না, চোখটা বন্ধ করে ফেলে আবেশে। বেশ খানিকক্ষণ পর শান ওকে ছেড়ে অশ্রমে চলে যায়। দিনের আলো ফুটতে শুরু করেছে সবেমাত্র। পাখি উঠে বেলকুনিতে চলে যায়, গাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। শান নামাজটা সেরে ঘরে এসে দেখে পাখি বেলকুনিতে দাঁড়ানো। পেছনে গিয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরে পাখিকে। ঘাড়ে মুখ গুজে দেয়। গভীর ঘুমে আচ্ছন্ন শানের দুই চোখ। হাতের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার। পেটের ওপরে শানের মাথাটা রেখে দুই হাতে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করতে করতে বলে ওঠে পাখি। শান কোনো কথা ছাড়াই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। পাখির সারা শরীর শিউরে ওঠে। অজানা আবেশে সে যায় মনের মাঝে। অবস্থা বেগতিক বুঝতে পেরে শান শান্ত কণ্ঠে বলে, বলেছিলাম যে রান্নাঘরে যাব, সকালের রান্নাটা কমপ্লিট করে তো আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে বের হতে হবে নাকি? শান এবারও চুপ। কোনো কথা ছাড়াই পাখির চুলের গোড়ায় গভীর চুম্বনে ভরিয়ে তোলে। গলার স্বর যেন ভেঙে আসছে পাখির। আমতা আমতা করে বলে, আপনি যাবেন না ওখানে? পাখিকে কথা শেষ করতে না দিয়েই চট করে ওকে কোলে তুলে নেয়। মোহনীয় চোখে পাখির চোখে তাকায় শান। যে চাহনিকে এড়িয়ে যাবার কোনো ক্ষমতা পাখির নেই। চোখ খিচে বুকের কাছের কলারটা চেপে ধরে। শান ওকে বিছানায় রাখে পরম যত্নে। সকাল সকাল গোসল করতে ইচ্ছে করছে? ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে ভুরু নাচিয়ে বলে শান। সকালের খাবারের পর শানদের পুরো পরিবারের দাওয়াত ছিল পাখিদের বাড়িতে। সকলেই খুব আগ্রহী, সামিহা ব্যতীত। সে খাস দিলেই নিয়াত করেছে পাখির বাবার বাড়িতে সে যাবে না। তার নাকি কি কাজ আছে। ফয়েজ অনেক বেশি জোর করার পরেও যাবে না সে। অগত্যা তাকে রেখেই সকলে গাড়িতে ওঠে। পাখি খুব যত্ন করে আজ শ্বশুর বাবার দেওয়া শাড়িটা সেট করে নিয়েছে নিজের শরীরে। তার ইচ্ছাই বাবার বাড়িতে সবাইকে গর্ব করে বলবে, এটা আমার শ্বশুর মশাই ভালোবেসে আমায় গিফট করেছেন। শাড়ির ওপর শানের দেওয়া গতকালের নতুন বোরখাটা পরে নেয়, সাথে মুখটা ঢেকে নেয় নিকাবে। শানের গাড়িতে বসেছে পাখি, টিনা, রনি আর সুমি। ড্রাইভিং সিটের পাশের সিটে গাড়ি স্টার্ট করে শান। পাখি পাশে বসতেই পাখিকে পেছনের সিটে দেখিয়ে দেয়। শানের ব্যবহারে মনটা বেশ খারাপ হয়ে যায় পাখির। রনি, তুই সামনে আয়, মেয়ে মানুষের সামনে গাড়ি দেখলে ভয় পায়, বলেই ঠোঁট টিপে হাসে শান। পাখি যে ভেতরে ভেতরে ফুঁসছে তা শানের বোধগম্য হতে সময় লাগে না। শান যেমন গোছালো স্বভাবের তেমনি ভদ্র। স্মুথলি গাড়ি চালাতে বেশ পটু সে। হালকা ভায়োলেটের পাঞ্জাবিটা পরনে, হাত দুটো কনুই অবধি ফোল্ড করা, সাথে কালো হাতের ঘড়ি, চোখের চশমা, কপালের সামনে রাখা চুলগুলো
বাতাসে উঠছে। পাখির হঠাৎ চোখ পড়ে সামনের আয়নার দিকে, এক ধ্যানে চেয়ে থাকে সেই দিকে। ভালো করে খেয়াল করে দেখে শানও ওর দিকে বারবার তাকাচ্ছে আর মিটিমিটি করে আসছে। ও, এই ব্যাপার তাহলে, আমায় পেছনে বসানোর এই কারণ তবে। শান যে তাকে পিছনে বসিয়েছে বারবার দেখতে তা বুঝতে পেরে যায় পাখি। ঠোঁটে হাসি এলিয়ে সুমিকে বলে, সুমি রে, এখানে আমার ভালো লাগছে না, সিটটা চেঞ্জ করবি প্লিজ বোন আমার। সুমি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে পাখির দিকে। পাখি আবার বলে, আমার সিটে আয়, কাল যে তোর মেঝো ভাইয়ার ফ্রেন্ডরা আসবে সেজন্যে তোকে তো অনেক কাজ করতে হবে তাই না? যাহ, তোর কালকের সব কাজ আমি নিজে হাতে করে দিব, এবার তো রাজি হ। পাখির এমন প্রস্তাবে কাম চুন্নি সুমি রাজি না হয়ে পারে না। দুজনে সিট এক্সচেঞ্জ করে। এদিকে শান ওসব দেখে বোঝার চেষ্টা করে কি চলছে ওখানে। হঠাৎ গাড়ি ব্রেক কষে রাস্তার পাশে দাঁড় করায়। ততক্ষণে তারা তিস্তা ব্যারেজ পার হয়েছে। সুমি, কি হইছে ওখানে? ভাইয়ে ভাবির বলে অ্যাডেকোনা বসার সমস্যা হয় সে জৈন্যে মুখ আমায় সরে ওমরা উনি বসিল। আমতা আমতা করে জবাব দেয় সুমি। শান পাখির চালাকি বেশ বুঝতে পারে। রাগী চোখে ঘাড় ঘুরিয়ে তাকায় পাখির দিকে। উফফ, কি যে ভালো লাগছে, এবার বুঝো বাছা কেমন লাগে। ড্যাশ মনে মনে বলেই রনির দিকে তাকায়। রনি ফোনে গেমস খেলছে দেখে চট করে মুখের নিকাবটা নামিয়ে হাহুতাশের স্বরে বলে, যা গরম পড়ছে বাপরে বাপ। গরমে গাড়ির ভিতরে কি যেন পোড়ার গন্ধ বের হচ্ছে। একদম রাগের আগুনে পুরা যাকে বলে। সূর্য আজ রেগে গেছে তাই না রে টিনা? টিনা নির্লিপ্ততা চাহনিতে বলে, ভাবি গাড়িতে এসি চলছে তো ও কি হয়েছে, এসিতে কি গরম লাগতে পারে না? শান পিছনে ফিরে তাকায়। পাখি আবার বলতে শুরু করে, সূর্যের কি রাগ উঠতে পারে না নাকি? রাগে কি পুড়তে পারে না? পৌঁছাতে দাও আমায়, ক্ষেপানোর মজা বুঝাবো আজ। শান শান্ত ভঙ্গিতে পাখির দিকে একবার চেয়ে পুনরায় গাড়ি স্টার্ট করে। 15-20 মিনিট পর গাড়ি এসে দাঁড়ায় পাখিদের আঙ্গিনায়। একে একে সবাই গাড়ি থেকে নেমে যায়। পাখির বোরখার কোনা আটকে যায় সিটের সাথে। টানাটানি করছে সে। ইতোমধ্যে সবাই বাড়ির ভিতর ঢুকে পড়ে। শান অপর দরজা দিয়ে ভিতরে ঢুকে পাখির পাশে বসে। হকচকিয়ে ওঠে সে। দেখুন না, খুলছে না, বোরখাটা খুলে দিন না প্লিজ, ছিঁড়ে যাবে নয়তো। লাইক সিরিয়াসলি, আই ইউ শিওর এখানেই বোরখা খুলে দিব? অবশ্য তোমার সমস্যা না থাকলে আমারও থাকবে না। সমস্যা হচ্ছে বলেই তো খুলে চাচ্ছি। ভিতরে যাব তো? ওয়াশরুমে যাব, মিনমিন করে বলে পাখি। শান পাখির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, গাড়ির ভিতর রোমান্সের অভিজ্ঞতা নেই আমার। তুমি যখন বলছো তখন তো আর না করতে পারি না তাই না জান পাখি? আসো বোরখা খুলি। পাখির গাল লাল হয়ে যায়। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। চোখগুলো আপনা আপনি গোল হয়ে যায়। ছিহহ হোক, কত নোংরা আপনি। আমার বোরখা আটকে গেছে সেটা খুলতে বলছি বদমাইশ লোক। ডাটি বলেই নাক মুখ কুঁচকে ফেলে পাখি। গাড়িতে আমায় দেখতে দাওনি, পুরো গাড়িতে জ্বালাইছো আমায়। এবার তার প্রতিদান স্বরূপ দেখো কি কি করি আমি। সবে তো মাত্র শুরু। গায়ের আড়মোড়া ভেঙ্গে আবার বলে, আজ সারাটা দিন এমন এমন ডার্টি টক শোনার জন্যে রেডি হও প্রিয়। পাখি অবাক হয়ে চেয়েও থাকে। আর আগত লজ্জা শরমের কথা ভেবে ভয় পেয়ে ওঠে। শান পাখির খুব কাছে এসে পাশ থেকে ওপাশে হাত রেখেই সিটটা একটু উঠিয়ে বোরখাটা বের করে দেয়। এরপর পাখিকে এক প্রকার জড়িয়ে ধরেই হেঁটে হেঁটে ভিতরে ঢোকে। কি করছেন, ছাড়ুন। সবাই কি ভাববে? সবার ভাবনাও যদি আমি ভাবি তবে সবাই কি ভাববে বলো? তাই আমি কাজ করব আর তারা ভাববে।
সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে হাসিমুখে বসে এটা ওটা গল্প করছে। সবাইকে সালাম জানায় শান। ওদের এভাবে দেখে ঠোঁট চিপে হাসছে উপস্থিত সবাই। লজ্জায় পাখি মাথা নিচু করেছে। মা, জামাইকে নিয়ে যা তোর ঘরে। ফ্রেশ হয়ে নিচে আসো দুজনে, বলেই পাখির মা রান্না ঘরের দিকে চলে যায়। শান যেন এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। তাই দ্রুত পাখির হাত ধরে সিঁড়ি বেয়ে পাখির রুমে আসে। ফট করে দরজা দিয়ে এক হাতে পাখিকে চেপে ধরে। আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন। বাহিরে থেকে দেখলে তো মনে হবে ভদ্রর ভদ্র, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। আর এদিকে তো, এদিকে কি? হুমম, স্পিক আউট জান পাখি, আই ওয়ান্না হেয়ার ইউ। পাখি লজ্জায় কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। শান এবার বোরখাটা খুলে দিয়ে নিকাবটা সরিয়ে দেয়। কি করছেন এসব? ছিহ, সবে মাত্রই তো আসলাম, কি ভাববে সবাই? পাখি তাড়াহুড়ো করে বলে দেয়। শান মুচকি হেসে মুখটা পাখির কানের কাছে এনে ঘোরলাগা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, আমি শুধু ভাজা মাছ না, আরও অনেক কিছুই খেতে পারি জান। বলেই পাখির কানের পিঠে আলতো চুমু এঁকে দেয়। পাখি চোখ দুটা বন্ধ করে আবেশেই। শান এবার ওর থুতনিতে ঠোঁট ছোঁয়ায়। তখনও পাখির চোখ বন্ধ। শান সরে হেসে মুচকি হাসে। হইছে, চোখ খুলো এবার। একটু ছুঁইলেই গলে জল হয়ে যাও। যাও নিচে যাও। বর পাগলির মতো বরের সাথে সাথে না থেকে। নির্লজ্জ মেয়ে একটা। শানের কথায় লজ্জায় পাখির গা জ্বলে যাচ্ছে। পাখি চোখ খুলে হা হয়ে যায়। শান যে এমন কিছু বলবে তা সে ভাবতেও পারেনি। তার মানে লোকটা সত্যিই আজ তাকে বারবার লজ্জায় ফেলার পায়তারা করছে। গাড়িতে ঘটা ঘটনার শাস্তি দিচ্ছে। মনে মনে ভাবে পাখি। শানের দিকে চোখ ছোট ছোট করে পুনরায় ভাবে, আমিও কম যাই না। দেখবেন মজাটা কারে বলে। যতই ঘুরি উড়াও রাতে, লাটাই তো আমার হাতে। দুপুরের খাওয়াদাওয়ার পর সিদ্ধান্ত হয় পাখিদের গ্রাম ঘোরার। এরপর বাড়ি চলে আসার। সিদ্ধান্ত মোতাবেক পাখি সকলকে ওদের গ্রাম ঘোরাতে নিয়ে যায়। গ্রামের ছোটবড় সবাই ওদের সাথে কথা বলছে। কয়েকজন মেয়ে শানের দিকে ড্যাবড্যাব করে চেয়ে আছে। ব্যাপারটা পাখির নজর এড়াচ্ছে না। সবাইকে পাশ কাটিয়ে সে শানের কাছে চলে আসে। ভিতরে ভিতরে জলে পুড়ে যাচ্ছে পাখি, মুখে কিছু বলছে না। শান একটু এগিয়ে যাওয়ার পর দাঁতে দাঁত চেপে পাখি ধমক দেয়, লজ্জা করে না অমন করে অন্যের বরের দিক দেখিস? জীবনেও ছেলে মানুষ দেখিস নাই? মেয়েগুলো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সবার মধ্যে থেকে একজন বলে, তোর বর কিন্তু অনেক সুন্দর রে আপু। আল্লাহ, কি চোখ, খাড়া একটা না, চুলগুলো বেশি সুন্দর, আর ঠোঁট জোড়াতো। থামো থামো থামো, তোর শরম নাই এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ছেলে মানুষ দেখিস? আর উনি সম্পর্কে তোদের দুলাভাই মাথায় ঢুকিয়ে নে কথাটা। পাখি মেয়েটাকে কথা শেষ করতে না দিয়েই কপট রাগে জবাব দেয়। আরও কিছু বলতে গিয়েও থেমে যায় সে। সামন থেকে শানের ডাক পড়েছে। আসছি, কথাটা জোরে বলে যান, কথাটা আস্তে বলে মেয়েগুলোকে শোনানোর জন্যে। এরপর ভেংচি কেটে চলে আসে। শানের আবার শ্রবণ শক্তি একটু বেশি কিনা, ছোট্ট করে বলা কথাটাও শুনে ফেলে। পাখির মাঝে নিজেকে নিয়ে যে হিংসা, এটা শানের অবশ্য মন্দ লাগছে না, ভালোই লাগছে। সারা বিকেল ঘুরে বাড়ি ফিরে সবাই বাড়ির উদ্দেশ্যে রেডি হয়। বেঁকে বসে পাখি। দুষ্টু বুদ্ধি মাথায় চেপে বসে তার। শানের দিকে আর চোখে চেয়ে মনে মনে বলে, আমার সাথে দুষ্টুমির মজাটা বুঝাবে এবার। বলেছি না লাটাই আমার হাতে, এবার দেখো মজা কাকে বলে। মা, আমি আজ রাতটা থাকবো এখানে, কাল তো ভাইয়া রংপুরে যাবে।
ওর সাথে আবার যাব। নীরব শুনশান পরিবেশে পাখির হঠাৎ এমন গলা উঁচিয়ে বলা কথাটায় সবার নজর পাখির উপর পড়ে। চোখের মনি এদিক ওদিক সবার দিকে ঘুরিয়ে পাখি আবার বলে, কি? পাখির মা বলেন, থাকতে চাইছিস থাকবি, সমস্যা কি? পাখির মায়ের কথায় শানের মা নিজের ছেলের শুকনো মুখের দিকে তাকান। তিনি ভালো করেই জানেন তার ছেলে পাখিকে কতটা ভালোবাসে। বেআইন আজকে না, শানের বন্ধুরা কাল দুপুরে খাবে আমাদের ওখানে। পরে কোন এক সময়। প্লিজ মা, থাকি না। আমি দুপুরের আগেই ওই বাড়ি পৌঁছাবো। পাখির অনুনয় কথায় ছেদ পড়ে শর্মিলা বেগমের। এর মাঝে একবারও শান কোন কথা বলেনি। পাখির চোখে চোখ পড়তেই শান ওকে ইশারায় ঘরে যেতে বলে। পাখি দেখেও না দেখার ভান করে। এরপর শানের নজর পড়ে ওর হাতের ফোনের দিকে। চট করে একটা টেক্সট করে ঘরে আসার জন্যে। মেসেজের টোনে পাখি ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বলে, তাহলে ফাইনাল, আমি আজ এখানে থাকব। কাল সকাল ও বাড়ি। পাখির কথা শেষ না হতেই হাতে টান পড়ে। হাতের দিকে খেয়াল করে দেখে শান তাকে টেনে নিয়ে যাচ্ছে। পাখি ভাবতেও পারেনি শান সবার সামনে থেকে তাকে এভাবে নিয়ে আসবে। ঘরে এনে পাখির হাত ছেড়ে দেয়। নিজের চুলগুলো হাত দিয়ে সেট করতে করতে শান বলে, কখন থেকে ডাকছি তোমায়। শানের চোখ রাগে লাল হয়ে উঠেছে। পাখি ভয়ে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে জবাব দেয়, আমি তো এমনি। এমনি কি? হ্যাঁ, এমনি কি? মজা নিচ্ছ আমার সাথে? রেগে তেরে এসে বলে শান। পাখি ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। চোখ খোলো, শান্ত ভঙ্গিতে বলে শান। আপনার চোখ লাল? মাথা ঠান্ডা করেন আগে, তারপর। চোখ খুলতে বলেছি, খুলবা। দ্যাটস ফাইনাল। পাখি পিটপিট করে চোখ খোলে। রেডি হও, বাড়ি যাব। আমি তো নিচে বললাম। শানের শক্ত চোয়াল দেখে গলার স্বর নেমে যায় পাখির। আবার মিনমিনে গলায় বলে, আজ এখানে থাকব। কোন থাকা হবে না? আমি যেদিন থাকব সেদিন তুমিও থাকবা। পাখি আর কিছু বলার সাহস পায় না। মুখটা বাংলার পাঁচের মতো করে মেঝেতে দৃষ্টি আবদ্ধ রাখে। পাখি লিসেন, কাল আমার কাজে আমাকে শাস্তি দেবার জন্যে যদি এরকম ডিসিশন নিয়ে থাকো তো ভুল করছো। কারণ আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, ড্যাম ইট। নিজ মুখেই বললাম। আর কি শাস্তি দিবা বলো? পাখির মুখটাকে আজলা ভরে ধরে বলে শান। পাখি চোখ তুলে তাকায়। শানের চোখে মুখে অসহায়ত্বের স্পষ্ট রেখা প্রজ্বলিত। পাখির হাবভাব দেখে আবার বলতে শুরু করে, আই প্রমিজ আর কখনো ডার্টি টক বলবো না। ওভাবে জ্বালাবো না। তবুও চলো প্লিজ। আমি পারবো না তোমায় এখানে রেখে যেতে। শানের দৃষ্টি এবার অবনত। শানের অসহায় মুখ দেখে পাখির কি যেন হলো, দুহাতে জড়িয়ে নিল শানকে। বুকে মাথা রেখে অস্ফুট স্বরে বিরতিহীন বলতে থাকে, আই লাভ ইউ। আমিও আপনাকে ছেড়ে কোথাও থাকতে পারবো না। নিজের মনে মনে আবার পাখি বলতে শুরু করে, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই আমি কারো প্রতি এতটাও আসক্ত হয়ে যাব বা কেউ আমার প্রতি এতটাও আসক্ত হবে। এত ভালোবাসা, এত সুখ কোথায় রাখবো আমি? উপচে পড়তে পড়তে খালি হয়ে যাবে না তো? নাহহ এই মানুষটাকে ছাড়া আমি আমার জীবনের একটা মুহূর্তও ভাবতে পারবো না, চাইও না। তবে কি একেই বলে আসক্তি? শান বুঝতে পারে পাখি কাঁদছে। মুখটা তুলে কপালে চুমু এঁকে দেয়। আই লাভ ইউ মোর। রেডি হয়ে নিচে চলো। আমি নিচে গেলাম। হুমম। পাখি অস্ফুট স্বরে জবাব দেয়। বাড়ি এসে দেখে স্বামীহা বাড়িতে নেই। সবাই ভাবছে ঈদের সময় হয়তো কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। যে যার যার মতো ঘরে চলে যায়। শান ফ্রেশ হয়ে ল্যাপটপে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজে মন দেয়। এটা ওটা কাজে শানের খেয়াল হয় নীরার কথা। পাখিকে সে নিজের করতে পেরেছে।
তা শুধুমাত্র নীরার বদৌলতে। তাকে একটা ধন্যবাদ দেয়াই উচিত। কাজগুলো কমপ্লিট করে সন্ধ্যার দিকে নীরার ফ্ল্যাটের উদ্দেশ্যে রেডি হয় শান। কোথাও যাচ্ছেন? পাখির কথায় পিছনে ফেরে শান। এক হাতে পাখির কোমর জড়িয়ে কাছে নিয়ে আসে। পাখি মুচকি হেসে শানের দুই কাঁধে দুই হাত রাখে। কাঁধে পাখির হাতের দিকে চেয়ে ছোট ছোট চোখে তাকায় শান। হুম্মম যাচ্ছি তো। কোথায়? ড্যাশ। পাখির প্রশ্নে শান কিছু বলতে পারে না। গালের উপর পড়া চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে ভাবতে থাকে, তোমার এই আমূল পরিবর্তনটার পিছনে একটা মানুষ উছিলা হিসেবে কাজ করেছে। আমার সাথে তার অতীত ব্যাকগ্রাউন্ড যত খারাপই হোক। কি হলো, কি ভাবছেন? পাখির কথায় শান ভাবনা থেকে বের হয়। নাকের ডগাটা হালকা টেনে জবাব দেয়, পরে কোন এক সময় বলবো। এখন তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি আসতে হবে। নইলে আমার ঘুম পাগলি বউ ঘুমিয়ে যাবে। আজ একটা সারপ্রাইজ আছে, ঘুমাইও না। শেষের কথাটা কানে ফিসফিসিয়ে বলে শান। এরপর বেরিয়ে পড়ে শান। দোকান থেকে নীরার জন্যে কিছু দামি মিষ্টি আর ফল ফলাদি নিয়ে যায় শান। নীরার ফ্ল্যাটে এই প্রথম আসা তার। 5 তলার একদম উপরতলার ডান পাশের ফ্ল্যাটটাই নীরার। আর একদম গ্রাউন্ড ফ্লোরে ডায়াগনস্টিক সেন্টারে নীরার চেম্বার। সেখানে সপ্তাহে 3 দিন বসে সে। শানের গাড়ি এসে চেম্বারের সামনে দাঁড়ায়। খোঁজ নিয়ে জানতে পারে নীরা নিজের ফ্ল্যাটেই আছে। ফ্ল্যাটের ঠিকানাও ওই ডায়াগনস্টিক সেন্টারের ছেলেটার কাছ থেকেই জানতে পারে। ঠিকানা অনুযায়ী শান ফল আর মিষ্টি গুলো নিয়ে লিফট বেয়ে উপরে উঠে যায়। শান অনেক খুশি নীরার ট্রিটমেন্টে। নীরার জন্যেই আমি আজ এতটা সুখী। ও যদি চায় অতীতের সবটা ভুলে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি। ভাবতে ভাবতেই লিফট থেমে যায়। নীরার ফ্ল্যাট নম্বর দেখে মুচকি হেসে কলিং বেল চাপতে গিয়ে খেয়াল দরজাটা খোলা কিন্তু হালকা ভেরানো। শানের কি করা উচিত, যাবে কি যাবে না? ভাবতে ভাবতেই ইতস্ততভাবে ভিতরে ঢুকে যায়। ড্রয়িং রুমটা একদম ফাঁকা। ফ্ল্যাটে নীরা একাই থাকে। কারণ পুরো পরিবার দিনাজপুরের বাসিন্দা। তারা সেখানেই থাকে। আশপাশে চোখ বুলিয়েও কাউকে পায় না শান। নীরার নামে ডাকতেই বাম পাশের ঘরটা থেকে রাগী কণ্ঠে কথা বলার শব্দ আসে শানের। কণ্ঠটা মেয়েলি। বেশ চেনা চেনা লাগছে। অবস্থা বুঝতেই শান ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। জানি এভাবে কারো বাসায় ঢোকা উচিত না। আর এভাবে চুপচাপ কথা শোনা তো একদমই উচিত। বাট আই ভেরি এগারোলি ওয়ান্না সি হু সদেয়ার। ভাবতে ভাবতেই শান ঘরটার একদম কাছে চলে আসে। দরজাটা খোলা। দেয়ালের সাথে হালকা ঘেঁষে রুমে তাকাতেই যাকে দেখতে পায় তাকে দেখার জন্যে মোটেও শান প্রস্তুত ছিল না। চোখ দিয়ে আগুন বের হচ্ছে শানের। চোয়াল শক্ত হয়ে আসছে ধীরে ধীরে। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পারছে না। দরজা ঠেলে ভিতরে যাওয়ার জন্যে উদ্যত হতেই নীরার বলা কথায় থমকে যায় শান। নিজের রাগ পুরোদমে নিয়ন্ত্রণ করে তাদের সব কথা শোনার জন্যে।